দেখলাম সে গরুর গাড়ি থেকে বেরিয়ে আকাশে ভেসে রয়েছে, তার চুলগুলো বাতাসে উড়ছে, আর একটি লাল বর্ণের ছিন্ন বিচ্ছিন্ন বস্ত্র শোভা বর্ধন করছে তার শরীরে। তার ঠোঁটের পাশ ঘেঁষে রক্ত গড়িয়ে পড়ছে। কি বিভৎস সেই দৃশ্য! নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতে না। এরপরে সে দীপ্ত ও কর্কশ কণ্ঠে প্রবল ভয়ের উদ্রেকের সাথে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, কে আমি? কে? নিজের মনের মধ্যে হাজার বার ওই প্রশ্ন তৈরি হলেও এত সহজে উত্তর পাবে না তান্ত্রিক। আমি সেই কমলিনী। এসো, নিজের মৃত্যুকে চোখের সামনে থেকে দেখবার কৌশল খুঁজতে এসো। আমি সেই কারণেই তোমার হাত ধরে সেখানে তোমাকে নিয়ে যাচ্ছি। রহস্য এবং রোমাঞ্চে ঘেরা ভূতকুঠির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে ভূতকুঠিরে শুরু হচ্ছে মঙ্গলবারের এপিসোড। হ্যাঁ, এতদিন আমাদের চ্যানেলে আপনারা শুধুমাত্র প্রতি সপ্তাহের শনিবার করে গল্প শুনতে পেতেন, তবে আজ থেকে আপনারা প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এই দুদিন আমাদের ভূতকুঠির চ্যানেলে গল্প শোনার সুযোগ পাবেন। অতএব আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের প্রিয় ভূতকুঠিরের পাশে থাকুন। আজকের পর্বে আমরা পরিবেশন করতে চলেছি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন থেকে লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও ভৈরবপুরের রাজবাড়ি। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছেন বুবাই, বিভূতির চরিত্রে রয়েছেন ইরফান, কিশোরীর চরিত্রে রয়েছেন আরুময় এবং অন্যান্য চরিত্রে রয়েছেন অর্ক, জয়দীপ, তুষার, অর্পিতা, অভিজিৎ, ইরফান, শুভম, সুদীপ ও সুস্মিতা। আবহ সৃষ্টিতে রয়েছে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে বৃষ্টি। সকলকে জানাই আমাদের ভূতকুঠিরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আজকের গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও ভৈরবপুরের রাজবাড়ি। ভৈরবপুরের কথা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমনটা আবার সম্ভব নাকি? সেই জায়গায় নাকি গিয়েছিলেন তারানাথ তান্ত্রিক? এটা তোমার বিশ্বাস হয় বিভূতি? কিশোরীর কথা প্রসঙ্গে বিভূতি তাকে উদ্দেশ্য করে বলল, বিশ্বাস না হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওই মানুষটা বিপদকে মাথায় করে নিয়েই যে চলতে পছন্দ করেন সেটা আবার নতুন কি। তবে সত্যি কথা বলতে কি, ওই স্থানটির কথা মাথায় আসলেই আমার শরীরের রক্ত হিম হয়ে যায়। এখনও নাকি সেখানে সেই পেতনির বাস রয়েছে। যদি ঠাকুরমশাই সেখানে গিয়েই থাকেন তাহলে ওই সব সমস্যার সমাধান তো হয়ে যাওয়ার কথা। তবে সমস্যা মিটছে না কেন? ওদের মধ্যে জল্পনা কল্পনা চলতেই থাকলো। আর ঠিক সেই সময়ে তারানাথ তান্ত্রিক এক ভারিক্কি গলায় ইহে বলে কালো আলখাল্লা পরে ঘরের ভিতরে সাবলীলভাবে প্রবেশ করলেন। তার মনের মধ্যে যে হাজারো চিন্তার মেঘ দানা বাঁধছিল সে বিষয় তো বলাই বাহুল্য। কিন্তু ওই চিন্তাশীল মানুষ দুটিকে চোখের সামনে দেখলে কার না চিন্তার মেঘ জড়ো হবে। তিনি খুব শান্ত হয়েই এসে বসলেন। এরপর ওদেরকে জিজ্ঞাসা করলেন, কি ভায়া, আজকে যে আমার আসার অপেক্ষাটুকুও কেউ করলে না? কেবলই নিজেদের মধ্যে নানান প্রকার বিষয়কে নিয়ে আলাপ আলোচনা করেই চলেছ দেখছি। তা কি এমন গভীর চিন্তায় ডুবে রয়েছ দুটিতে? এই বলেই তারানাথ খুক খুক করে
আমাদের সামনেই কাঁচতে শুরু করলেন। এমন সময় চারি এসে হাজির হলো, বলল, এই নাও বাবা, ওষুধটা খেয়ে নাও। তোমার তো কোনো হুঁশই নেই। এই ওষুধটা যে সময় করে খেতে হবে সে কি খেয়াল রয়েছে? তারানাথ চারির হাত থেকে ওই ওষুধটা নিয়ে খেলেন। এরপরে একটু স্বাভাবিক হলে পরে কিশোরী টেবিলের ওপরে রাখা তেলে ভাজা আর পাশিংশোয়ের প্যাকেটটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে ঠাকুরমশাই, আপনার পছন্দের জিনিসটা ঠিক নিয়ে এসে হাজির হয়েছি। এবার এবার আপনি এটা গ্রহণ করুন, আমরা যে অপেক্ষায় রয়েছি। তারানাথ টেবিলের ওপর থেকে পাশিংশো আর তেলে ভাজার প্যাকেটটা আরও কাছে নিয়ে বসলেন। তারপরে কিশোরীর দিকে মৃদু হেসে বক্তব্য রাখলেন, এইসবই তো ঘোষ, বেশ ভালোই বুঝতে পারি বই কি, কিন্তু প্রতিনিয়ত এগুলো দিয়ে দিয়ে তোমরা যে আমার অভ্যেসখানায় নষ্ট করে ফেলছো হে। এরপরে তো আমি আর এগুলো ছাড়া ভালো থাকবো না। গল্প তো আর সারা জীবনের জন্য স্থায়ী হবে না। ধীরে ধীরে এর প্রভাব জীবনের বাদবাকি বিষয়গুলোর মতোই কমে আসবে। তখন তো আমি তোমাদেরও আর দেখা পাবো না। তবে তবে কি হবে তখন? কিশোরী তার কথার উত্তরে বললেন, সেরকম কোনো ব্যাপার নয়, আপনাকে এইসব নিয়ে অত ভাবতে হবে না। আপনি বরং শরীরের দিকে একটু খেয়াল রাখুন দেখি। এ নিন, আর এই চপ খান। আর রইল বাকি আমাদের কথা। তাহলে জানবেন, আমরা আজীবন এখানে আসব। যতদিন আমাদের শ্বাস চলবে আমরা আসব। আপনার দরবারে আসা আর মন্দিরে যাওয়া আমাদের কাছে দুই সমান। এই দুইয়ের মধ্যে আমরা কোনো পার্থক্যই দেখি না, কারণ আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারি। কাজেই আজকে আপনার কিন্তু ছুটি নেই। তবে যদি শরীর ভালো না থাকে তাহলে আপনাকে আর জ্বালাতন করব না, পরেই আসবো না হয়। কিশোরীর বেজার মুখখানা দেখে সকলেই হেসে উঠলাম। সে যে মনের আনন্দে কথাগুলো বলেনি সেটা তার অভিব্যক্তি প্রমাণ করে দিল। তবে তারানাথ বললেন, না, আজকে তোমাদেরকে আমি খালি হাতে পাঠাবো না। তোমরা হলে গিয়ে আমার অতীতের আলোর শিখা, যা কখনো নেবে না। তোমাদেরকে ভুলে গেলে আমি নিজেকেই যে ভুলে যাব হে। আজকে তোমাদেরকে আমার সেই চাক্ষুষ অভিজ্ঞতার কথাই না হয় বলি, ভৈরবপুরের সেই ভয়ঙ্কর গ্রামের কাহিনী। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি আমাদেরকে ওই কাহিনীটির কথাই বলেছিলেন, আর এটাও বলেছিলেন এই কাহিনীর বিষয়েই আমাদেরকে বিশদে জানাবেন। তাহলে আর দেরি করবেন না, আমরাও একেবারেই প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। নিন, এবারে তবে বলতে শুরু করুন। তারানাথ হাসলেন। এরপরে তিনি ধীরে ধীরে পাশিংশোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তাতে আগুন ধরালেন। ধোঁয়া ছাড়তে ছাড়তে জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দেখলাম বাইরে আকাশে কালো মেঘের সারি জড়ো হয়েছে। মাঝে মাঝে বাদলার দিনে ঘন ঘন মেঘের গর্জনের শব্দও শোনা যাচ্ছে। এমত অবস্থায় উনি ফের আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, বাইরে ঝড়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। এই কাহিনী শুরু করতেও পারিনি, অথচ দেখো ঝড় নিজের দখলে গোটা বিষয়টাকেই কেমন করে নিয়ে নিয়েছে। এই হলো গিয়ে এই সকল কাহিনীর বিড়ম্বনা। আসলে সবটাই তো পূর্ব নির্ধারিত। সেবার ওই গ্রামে আমাকে যে ভয়ানক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, তার থেকে বাঁচার তো আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। কি বা করতাম? সব দিক থেকেই যেন সংকট আমাকে ঘিরে ধরেছিল। সর্বদা কেবল সমস্যা আর সমস্যা। তার মধ্যেই নিজের সাধনার দ্বারা অর্জিত শক্তিকে কাজে লাগিয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। তবে সবটা সামলে উঠতে পারিনি। এখন ওই গ্রামে সেই ভয়ানক বিভীষিকা রয়ে গিয়েছে। আমি বললাম, আপনি কোনো কাজে হাত দেবেন অথচ সেই কাজ সম্পন্ন হবে না, এমনটাও কি আবার সম্ভব নাকি? উনি পুনরায় সিগারেটে একবার টান দিয়ে বলে উঠলেন, সম্ভব, সবই সম্ভব। সবকিছু কি আমাদের হাতের মুঠোয় থাকে?
একজন সাধকের ক্ষমতাই বা কতটুকু? যেটুকু ক্ষমতা ছিল সেই ক্ষমতার বলে সামান্য সময়ের জন্যই গ্রামকে রক্ষা করতে সক্ষম হয়েছিলাম। দিনের পর দিন গ্রামবাসীরা যে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছিল, সেটিকে সামান্যতম হলেও কাবু করবার চেষ্টা করেছিলাম মাত্র। কিন্তু পেরেছিলাম বা কই? শেষমেশ সবটাই তো ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। আমি সেখান থেকে চলে আসবার পরে শুনেছিলাম সে কালো শক্তি আবার নতুন করে জেগে উঠেছে। আসলে সেই মায়াবিনীর সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না। এমনকি বলতে পারো আমার মতন শত শত তান্ত্রিকের পক্ষেও সম্ভব হতো না, কারণ সে এতটাই শক্তিশালী ছিল যে তার শক্তির সাথে পেরে ওঠা সম্ভব ছিল না। ওই রাজপ্রাসাদের একটা অতীত ছিল। আমরা প্রত্যেকেই অতীতের বেড়া জালে আবদ্ধ হয়ে বাঁচতেই বাধ্য হই। অতীত আমাদেরকে নিজের সাথে এমন ভাবে জড়িয়ে নেয় যে সেটির থেকে উদ্ধার লাভ করা আমাদের কারুর পক্ষেই সম্ভব হয় না। ওই রাজবাড়ির মধ্যে লুকিয়ে থাকা অতীতেরও এরকমই একটি বিশেষ কারণ ছিল, যেটির হাত থেকে সে স্বয়ং ওই রাজবাড়িকে মুক্তি লাভের অধিকার দেয়নি যেন। ঠাকুরমশাই থামলেন, আর আমরাও বিভোর হয়ে সেই কথাগুলো শুনতে লাগলাম। এরপরে কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুরমশাই, এর পরে কি হয়েছিল? মানে আপনি কি এমনি এমনি সেই গ্রামে গিয়ে উপস্থিত হয়েছিলেন, নাকি এর পিছনে কোনো কারণ ছিল? প্রতিবারই তো শুনেছি কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করেই আপনি কোনো একটি দিশার উদ্দেশ্যে রওনা দেন। এরপরে সেখানে গিয়ে সেই দিশার সন্ধান লাভের মধ্যে দিয়েই আপনার কল্পনা শক্তি প্রকৃতপক্ষে আলোড়ন তোলে, আর তারপরেই সেই ভয়ঙ্কর কালো শক্তির সাথে মুখোমুখি হন আপনি। এইভাবেই তো, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই তো শক্তিগুলির সাথে আপনার একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। আমি এটা এক্ষেত্রে জানতে চাইছি যে এই ক্ষেত্রেও কি আপনি সেই রকম কোনো শক্তির সন্ধান পেয়েছিলেন? তারানাথ ক্ষণিক জানালার দিকে চেয়ে রইলেন। এরপরে পুনরায় কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, সেভাবে পাইনি, তবে বলতে পারো একটি স্বপ্নাদেশের মধ্যে দিয়েই আমাকে সেখানে যেতে হয়েছিল। সে ছিল এক বিচিত্র স্বপ্নাদেশ। ওই স্বপ্নের মধ্যে দিয়ে নতুন দিগন্তের সন্ধান লাভ আমার পক্ষে একেবারেই সম্ভব ছিল না। পুরনো অতীত যেভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারে, সেটির কথা ভাবলেই আজও আমার শির দাঁড়াবে, হিমেল রক্তের স্রোত বয়ে যায়। দেখলাম একটা রাজবাড়ি গ্রামের মাঝে নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে। রাতের অন্ধকারের মধ্যে একদল বাদুড় সেদিকে ধেয়ে যাচ্ছে, আর সেই সাথে কালো অন্ধকারকে গ্রাস করে রেখেছে নানান রকমের অন্ধকারের মায়াবী কলতান। এসবের হাত থেকে উদ্ধার লাভের আর কোনো পথ নেই, আর না আছে এখান থেকে বেঁচে বেড়ানোর কোনো পথ। আমি যেন কোনো একটা গণ্ডির ভিতরে একেবারেই আটকে পড়েছি। কিভাবে অতিক্রম করব সেই পথ কিছুই ঠিক করতে পারলাম না। কেবল হাঁ করে সেদিকে তাকিয়ে রইলাম, আর সেই বিভীষিকা যেন ধীরে ধীরে আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। এরপরেই শুনলাম এক মর্মান্তিক কুহুতান। রাতের অন্ধকারে বুক চিরে সেটি এগিয়ে এলো আমারই দিকে, এক ভয়ঙ্কর কণ্ঠস্বর। কি ভয়ঙ্কর ছিল সেটি, আজও ভাবলে আমার সারা শরীর কেঁপে ওঠে। আমি জিজ্ঞাসা করলাম, ভয়ঙ্কর কণ্ঠস্বর কোন মহিলার? উনি বললেন, হ্যাঁ, মহিলার কণ্ঠস্বর। সে যেন আমাকে ওই নিরবিচ্ছিন্ন অতীতের বিষয়ে কিছু একটা বলে যেতে চাইছিল। শান্ত নিশ্চল পরিবেশটা যে কিভাবে অশান্তির গহ্বরে তলিয়ে গেল সেটাই তো আন্দাজ করতে পারলাম না। হঠাৎ করে সেই অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসলো একটি পৈশাচিক ধ্বনি। কি রে তারানাথ, কি রে? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস আমার কথা? আমার ডেরায় এসে কি ভেবেছিস?
এখান থেকে এত সহজে মুক্তি লাভ করতে পারবি, এত সহজে এখান থেকে বেঁচে বেরোতে পারবি? তোর শক্তি আমার কাছে সমূলে পরাস্ত হবে, এটা মনে রাখিস। এত সহজে আমি তোকে আমার উপরে জয় ঘোষণা করতে দেব না, কোনো মতেই না, কোনোভাবেই না। ওই পৈশাচিক হাসির প্রকোপ আমার হৃৎপিণ্ডের গভীর থেকে আমাকে প্রভাবিত করতে শুরু করলো। মনে হলো যেন কোনো একটি অতি প্রাকৃতিক শক্তি আমাকে ধাক্কা মারছে, আমাকে কিছু একটা বলতে চাইছে, আমাকে এত ভয়ঙ্কর বিপদের দিকে হাতছানি দিয়ে আহ্বান করছে। আমি তরতর করে কাঁপতে শুরু করলাম, কিন্তু তখনও কাউকে নিজের চোখের সামনে দেখতে পারলাম না। এরপর ধীরে ধীরে হাওয়ার গতিবেগ যেন ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করলো। সেই সাথে ধেয়ে আসতে লাগলো নানান রকমের ভয়ঙ্কর শব্দ। জঙ্গলের মধ্যে দিয়ে ধেয়ে আসা মৃত্যুর আর্তনাদ কেমন হয় কখনো শুনেছো তোমরা? সেই আর্তনাদের সুর এতটাই ভয়ানক হয় যে সেটির সাথে পেরে ওঠা সম্ভব হয় না। এই জন্য এক মৃত্যুর ঝঙ্কার। বারে বারে আমার হৃৎপিণ্ড আন্দোলিত হতে শুরু করলো, আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি কারুর সাথেই কথা বলার অবস্থায় আর রইলাম না। সাহায্যের জন্য যে সামান্য নিজের হাতটুকুকে প্রসারিত করব সেটি শক্তিও পেলাম না। আর সেই সাথে ভেসে আসতে লাগলো ওই ভয়ঙ্কর আর্তনাদের সুর। কি রে তারানাথ, কি রে, এখানে এসেছিস যখন? আমার মায়াজাল কেটে বেরোনো তোর পক্ষে কোনো দিনও সম্ভব হবে না, কোনো দিনও না। এই স্থানেই তুই অবহেলিতের মতো পড়ে থাকবি, কেউ তোকে রক্ষা করতে আসবে না, কেউ না। তোর কোনো ক্ষমতাই এখানে কাজ করবে না, তোকে সব দিক থেকে অক্ষম করে দিয়েছি আমি। তুই আমার থেকে আমাকে দূরে সরাতে পারবি না। আমার শক্তির কাছে আমি নিজেই পরাজিত, এতটাই ক্ষমতাশালী আমি। নিজের শক্তির কাছে কোনোদিনও নিজে হার মেনেছিস তারানাথ? এর জন্য ওই সাধারণ সাধনা নয়, এক কঠোর তপস্যার প্রয়োজন, এমন এক অঙ্গীকারের প্রয়োজন যা তোকে ওই সমস্ত কিছুর থেকে দূরে নিয়ে যাবে। নিজের মৃত্যুকে নিজের সামনে দেখেও তুই যদি এসব থেকে দূরে সরে থাকতে পারিস, এমনকি নিজের মৃত্যুর তোয়াক্কা না করে কেবল যদি নিজের প্রতিশোধ স্পৃহাকে নিজের মধ্যে জাগিয়ে রাখতে পারিস, তাহলে জানবি তুই নিজের শক্তির কাছে নিজে হার মানতে বাধ্য। আমি এইভাবেই নিজের জীবন ত্যাগ দিয়েছিলাম কেবল প্রতিশোধ নেব বলে। প্রতিশোধের আগুন বড় আগুন, ওই আগুনকে সহজে নেভানো যাবে না, আমি অন্তত নিভতে দেব না। এই বলে সেই কালো শক্তি আমার দিকে ধাবিত হতে শুরু করলো। আমি নিজের সর্বশক্তি প্রয়োগ করেও সেটির সাথে পেরে উঠলাম না। মনে হলো যেন সেই শক্তি আমার সবকিছুকে নিমেষেই গ্রাস করে আমাকে ওই ভৈরবপুরের মাটির তলায় পুঁতে দেবে। আর ঠিক সেই সময় আমার মুখ দিয়ে গোঙানির শব্দ বেরিয়ে এলো, বাঁচাও, বাঁচাও আমাকে, মাকে রক্ষা করুন, মাগো। বলতে বলতেই চোখটা হঠাৎ খুলে গেল, আর দেখলাম আমি বিছানায় শুয়ে রয়েছি। আমি বুঝলাম এতক্ষণ স্বপ্ন দেখছিলাম মাত্র, এটি যে কেবলই একটি স্বপ্ন। সেটি কল্পনা করতে না করতেই আমার শরীরের রক্ত ক্রমে হিম হয়ে আসতে শুরু করলো। কারণ এমনি এমনি কোনো ঘটনাই আমাদের জীবনে ঘটে না, প্রতিটি ঘটনার পিছনে একটা কারণ ও উদ্দেশ্য অবশ্যই থাকে, জানবে। এই ঘটনার পিছনেও কিছুটা তেমনটাই ছিল। আর ঠিক সেই কারণেই আমি এই ধরনের এক ভয়ানক স্বপ্ন দেখেছিলাম। বুঝলাম ওই ভৈরবপুরের সাথে আমার একটা সম্পর্ক স্থাপিত হতে চলেছে, কিন্তু সেটি কি? ওই স্থানটির সাথে আমার কি সম্পর্কই রয়েছে? তবে কি ভৈরবপুর আমাকে ডাকছে?
এইসব 7 মাস ভাবতে ভাবতেই হঠাৎ দেখলাম এক ব্যক্তি আমার গ্রামের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। লোকটির বেশ ভালোই বয়স হয়েছিল। লোকটিকে অত সকালে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বেশ ঘাবড়েই গিয়েছিলাম। এরপরে সেই লোকটিকে আমি কিছু বলার পূর্বেই উনি আমার ঘরে ঢুকে এলেন। তারপরে আমাকে বললেন, আপনার দ্বারস্থ হওয়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। আমি লোকটির মুখে এমন কথা শুনে এক প্রকার অবাকই হয়ে গেলাম। সকাল সকাল একটা লোককে আমার দরবারে এসে হঠাৎ এরকম মজবুত আচরণ করতে দেখলে কে না ভয় পাবে বলো দেখিনি। তারপরে আবার ক্ষণিক পূর্বেই আমি ওই রকম একটা ভয়ের স্বপ্ন দেখে উঠেছি। সবটা যেন চোখের সামনে দাদা তৈরি করছিল। তবে স্বপ্নে দেখা ওই ভৈরবপুর সম্পর্কে সবটাই যে বাস্তবে সত্যি প্রমাণিত হয়ে যাবে এটা কখনোই কল্পনা করে উঠতে পারিনি। আমি সেই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আহা, আপনি এমনভাবে বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? ভিতরে এসে বসুন। এছাড়া আমার বাড়ির ঠিকানা আপনাকে কে দিয়েছে? আমি যেই প্রত্যন্ত গ্রামে রয়েছি সেটা তো আপনার জানার কথা নয়। আপনার কেন, এই গ্রামের অনেকেই জানে না যে আমি এখানে রয়েছি। আসলে এই সময় আমার সাধনার কাজে বেনারসে থাকার কথা ছিল, কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক না থাকায় আমাকে গ্রামেই থাকতে হয়েছে। তাই আমি গ্রামবাসীদেরকে পূর্বে যে কথা জানিয়ে রেখেছিলাম সেই কথাতেই অবিচল থাকার চেষ্টা করেছি। আমি তাদেরকে আর আমার বর্তমান অবস্থার কথা জানাইনি। আমি যেই গ্রামে রয়েছি সেই কথাই তাদেরকে জানাইনি। ফলে অনেকেই জানেন আমি এখন বেনারসে সাধনার কাজে রয়েছি এবং গ্রামে ফিরতে ফিরতে আমার বেশ কয়েক মাস সময় লেগে যাবে। এই পরিস্থিতিতে আপনার এমন আগমন, তা আবার একজন আগন্তুক হিসাবে, আমাকে সত্যিই অবাক করছে। আপনি দয়া করে আপনার পরিচয় দিন। আমি জানি না কেন আপনার আগমন এবং আমার এই মুহূর্তে দেখা স্বপ্ন, এই দুয়ের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি, আবার সংযোগও বলতে পারেন। লোকটি তড়ি ঘড়ি করে দরজা থেকে ভেতরে ঢুকে এলেন আর তারপর সামনে পাতা চাটাইয়ের উপর বসে পড়লেন। লোকটি আমার কাছে সামান্য জল চাইলে আমি তাকে জলের গ্লাসটা এগিয়ে দিতেই লোকটি একেবারে ঢক ঢক করে পুরো জলটা গলায় ঢেলে ফেললেন। তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি ভৈরবপুর গ্রাম থেকে আসছি। আমার নাম সৈকত সামন্ত। আমি ওই গ্রামেরই বাসিন্দা, কিন্তু ওই গ্রামের অবস্থা একেবারেই ঠিক নেই। আমি আসলে নিজেও একজন তান্ত্রিক, কিন্তু তন্ত্র সাধনার কাজ আমি অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। এক বিশেষ কারণে সংসার জীবনে প্রবেশ করতে বাধ্য হয়েছিলাম, আর তারপর থেকেই এই তন্ত্র সাধনার কাজ আমাকে ছেড়ে দিতে হয়েছে। বুঝতেই পারেন, পারিবারিক জীবনে অনুপ্রবেশের মধ্যে দিয়ে একজন পুরুষ মানুষের কি কি পরিবর্তন করতে পারে। স্ত্রী, বাচ্চা কাচ্চা, এদের মুখের দিকে তাকিয়ে আমি ওইসব প্রেত এবং পিশাচদের সাথে লড়াই করতে আর পারি না, কারণ সেখানে জীবনের অনেক ঝুঁকি থেকে যায় বই কি। আমি লোকটির মনের অবস্থা বুঝতে পেরে তাকে শান্ত হতে বললাম, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু একটা বিষয় আপনার মুখ থেকে জেনে সত্যি অবাক হচ্ছি যে আপনি ভৈরবপুর গ্রাম থেকে আসছেন। এই মাত্র এই গ্রামটির বিষয় আমি এমন একটা স্বপ্ন দেখেছি যা হয়তো আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। লোকটি তৎক্ষণাৎ আমাকে বললেন, কি দেখেছেন আপনি? দয়া করে আমাকে বলুন। আমি প্রথমে লোকটির কথা শুনে ভেবেছিলাম তাকে সবটা খুলে বলবো, কিন্তু হঠাৎ মনে হলো একজন আগন্তুকের কাছে পুরো বিষয়টা এইভাবে তুলে ধরা উচিত নয়। তার আগে তার আসার কারণটা জানা উচিত, আর ঠিক সেই কারণেই আমি সেই লোকটিকে প্রশ্ন করলাম, আপনার কাছ থেকে তো আসল ব্যাপারটাই এখনো জানতে পারিনি, তা আপনি হঠাৎ এখানে এসেছেন কেন? লোকটি আমার মুখে এই কথা শোনবার সাথে সাথে আমাকে পাল্টা জবাব দিয়ে বললেন, আমি আপনার খোঁজ পেয়েছিলাম গ্রামের মোড়ল মশাইয়ের কাছ থেকে। পূর্বে নাকি আপনার সাথে তার একবার উড়াইচণ্ডী গ্রামে সাক্ষাৎ হয়েছিল। আপনার কি সে কথা মনে আছে? ভদ্রলোকের মুখে উড়াইচণ্ডী গ্রামের নাম শোনবার সাথে সাথেই আমার চোখের সামনে সবটা কেমন যেন পরিষ্কার হয়ে গেল। আমি সেই লোকটিকে উদ্দেশ্য করে বললাম,
হ্যাঁ, আমি সেই গ্রামে একবার গিয়েছিলাম, কিন্তু সে তো অনেক বছর আগেকার কথা। এখনো সেই গ্রামের মোড়ল আমার কথা মনে রেখেছেন। তবে সেই ভদ্রলোক যে মোড়ল তা আমি জানতাম না, এবং তিনি যে ভৈরবপুর গ্রামের বাসিন্দা সেই বিষয়েও আমার কোনো পূর্ব ধারণা ছিল না। তবে আপনার মুখ থেকে শুনে এখন বেশ অবাকই হচ্ছি। এই কারণেই বোধহয় বলে যে পৃথিবী গোল, এবং পৃথিবী গোল বলেই আমাদের কোনো না কোনো স্থানে পুনরায় সাক্ষাৎ হয়েই যাবে। আর যদি পূর্বের কোনো ঋণ থেকে যায়, তাহলে তো অতি অবশ্যই সেই ঋণ শোধ করবার জন্য আমাদের একে অপরের সাথে সাক্ষাৎ হওয়ার পুনরাবৃত্তি ঘটেই চলবে। এই রীতিকে তো কোনোভাবেই পরিবর্তন করা যায় না। আমার মুখে এই কথাগুলি শুনবার সাথে সাথে সেই লোকটি আমাকে বললেন, হ্যাঁ, আপনি একেবারে ঠিক কথাই বলেছেন সাধক। আমিও সাধনার মার্গে বেশ কয়েক বছর হেঁটেছিলাম, তাই আপনার বলা কথাগুলি আমি বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছি, এবং তার ভিতরে থাকা গভীরতাকেও বেশ ভালোভাবেই পরখ করতে পারছি বলতে পারেন। তবে আমার এখানে আসবার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যের কথা বোধহয় আপনি জানেন না। কারণ উড়াইচণ্ডী গ্রামে যখন মোড়ল মশাইয়ের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, তখন তিনি হয়তো ভৈরবপুরের এই অভিশাপ সম্পর্কে আপনাকে কোনো কথাই জানাতে পারেনি, কারণ এই সবটাই ছিল অতীতের গর্ভে যা পরবর্তীকালে আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। আর সেই অতীত যে এতটা ভয়াবহতার আকার ধারণ করবে সে তো আমরা আগে অনুভব করতে পারিনি। তাহলে আমি নিশ্চয়ই নিজের শক্তিকে কাজে লাগিয়ে একে দমন করবার চেষ্টা করতাম, কিন্তু বিশ্বাস করুন, এই কালো শক্তিকে দমন করা আমার একার পক্ষে সম্ভব নয়। এই শক্তি মারাত্মক রকমের শক্তিশালী। লোকটির মুখে যতবার এই কথাটা শুনছিলাম, ততবার নিজের স্বপ্নে দেখা ওই বিভীষিকার প্রতি আমার একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছিল, এবং সেই ধারণা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল। ও তার পাশাপাশি সেই বাস্তবকে যেন আমি নিজের চোখ দিয়েই দেখতে পাচ্ছিলাম, অন্তর দিয়ে পরখও করতে পারছিলাম। কিছু কিছু বাস্তব এতটাই ভয়ঙ্কর হয় যার সাথে পাল্লা দিয়ে ওঠা যায় না। বলতে পারো এটাও ছিল ঠিক সেরকমই। আর ঠিক সেই মুহূর্তে আমি সেই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, নিশ্চয়ই ভৈরবপুর গ্রাম কোনো পৈশাচিক শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে, আর সেই কারণেই হয়তো আপনি আমার কাছে ছুটে এসেছেন। আমার মুখ থেকে এই কথাটি শোনবার সাথে সাথেই ভদ্রলোক চমকে উঠলেন। তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি এই কথা আন্দাজ করতে পারলেন কিভাবে? আমি তো আপনাকে এই বিষয় সম্পর্কে এখনো কোনো কথাই জানাতে পারিনি। আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আমাকে আলাদাভাবে কোনো কথা আপনার জানানোর প্রয়োজন পড়বে না। তার কারণ আমি আমার অন্তর দিয়ে অনেক কিছুই আন্দাজ করতে পারছি। পূর্বে হয়তো এই শক্তি আমার ছিল না, কিন্তু ধীরে ধীরে সাধনার দ্বারা আমি সেই শক্তিকে আয়ত্ত করতে পেরেছি। আর পেরেছি বলেই হয়তো এখনই অদ্ভুত স্বপ্নাদেশের মধ্যে দিয়ে এই ভৈরবপুরের বিষয়টি আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি থামতেই লোকটি পুনরায় আমাকে বললেন, ভৈরবপুরের এই অভিশাপ আজকে নতুন ঘটনা নয়। আমাদের ভৈরবপুরে এক পুরনো রাজবাড়ি রয়েছে। সেই রাজবাড়ির এক বিলম্বিত ইতিহাস রয়েছে, যা অতীতের ঘর পেয়ে এতকাল নিমজ্জিত ছিল। এই ঘটনা আজকের নয়, এই ঘটনা আজ থেকে প্রায় 150 বছর আগেকার। সেই সময় ভৈরবপুরে রাজত্ব করতেন রাজবাহাদুর নামে এক রাজা। ভৈরবপুর মূলত মারাঠা জাতির সাথে সংযুক্ত ছিল। পেশোয়াদের সাথে এদের একটা নিবিড় সম্পর্ক ছিল। এরা পেশোয়াদের দেওয়ানায়ের ভূমিকায় কাজ করে এসছেন। আপনি হয়তো জানলে অবাক হবেন যে পেশোয়া সাম্রাজ্যে অনেক হিন্দু ব্রাহ্মণকে স্থান দেওয়া হতো, এবং তাদের মধ্যে অনেকেই ছিলেন বাঙালি। রাজবাহাদুরের সাথেও পেশোয়া বালাজি বাজিরাও এর একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের ভিত্তিতেই তিনি রাজবাহাদুরকে এই বিশাল সম্পত্তি দান করে দিয়েছিলেন। আসলে এই অঞ্চলটি ছিল পেশোয়াদের অধীনস্থ। আপনি হয়তো ভারতের ইতিহাস ঘাঁটলে অবাক হবেন যে একটা সময় পর পেশোয়া অর্থাৎ মারাঠারা গোটা ভারতের ওপর নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে
এগিয়ে গিয়েছিলেন। এই সময় বেশ কয়েকটি অঞ্চলের ওপর তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যাদের মধ্যে বাংলা, বিহার ও উড়িষ্যা ছিল অন্যতম। তাই বাংলার রাজত্বকালে যে সমস্ত দেওয়ানরা তাদের দরবারে বিশেষ পদে নিযুক্ত ছিলেন, তাদের উদ্দেশ্য তারা নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য অনেক উপঢৌকন পাঠিয়েছিলেন। আর সেগুলির মধ্যে এই সাম্রাজ্য তথা এই অঞ্চল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই এই ভৈরবপুরের মাটিতে কোনোদিনও অর্থের অভাব পরিলক্ষিত হয়নি। কারণ রাজবাহাদুর যে ক বছর পেশোয়াদের দেওয়ান হিসেবে নিযুক্ত ছিলেন, সেই ক বছর এই অঞ্চল অর্থনৈতিক দিক থেকে ফুলে ফেঁপে উঠেছিল। আর শুধু অর্থনৈতিক দিক থেকে কেন বলবো, তার পাশাপাশি সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও ভৈরবপুরের চরম বিকাশ পরিলক্ষিত হয়েছিল। এটা সেই সময়কার ঘটনা বলতে পারে। লোকটি এত পর্যন্ত বলে থামলেন। এরপরে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম। একটা সামান্য প্রত্যন্ত গ্রাম যখন এত বড় একটা ক্ষমতাশীল রাজ্যের অধীনস্থ ছিল, তখন তো সেখানে সবকিছুই স্বাভাবিক থাকার কথা। শুধু তাই নয়, সেখানকার জনসাধারণের মধ্যেও তো সম্প্রীতি এবং সহযোগিতাপূর্ণ মনোভাব থাকার দরকার। তাহলে সমস্যাটা কোথায়? যদিও এটা অনেক পূর্বের ঘটনা, তবুও আপনার কথা শুনে তো মনে হয় যে ওই অঞ্চল যথেষ্টই সুরক্ষিত ছিল। আর যদি আপনি বহিঃশত্রুর আক্রমণের কথা বলেন, তাহলে বলবো যে মারাঠাদের থেকে শক্তিশালী আর কেউই ছিল না। ফলে তার অনুগ্রহে থাকা কোনো রাজ্যের ওপরে তারা কোনোদিনই আক্রমণ হানতে দেননি। যেটুকু সময় তারা ভারতবর্ষ থেকে রাজত্ব করেছিলেন, সেই সময়টুকু ছিল ভারতবর্ষের সুবর্ণ সময়ের মধ্যে অন্যতম। এক কথায় বলতে গেলে সেটি ভারতবর্ষের সুবর্ণ যুগও বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে ভৈরবপুরের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারিত হওয়াটাই তো পূর্বসম্মত ছিল। সেখানে আবার কোন সমস্যা আলোকপাত করেছিল? আমার মুখে এই কথা শুনেই দেখলাম লোকটি বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তারপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, সমস্যা ভৈরবপুরের মাটিতে ছিল? আপনাকে কে বলল? সমস্যা ছিল রাজবাহাদুরের মানসিকতায়। সেই মানসিকতার সাথে পেরে ওঠা বা বুঝতে পারার মতন ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। কারণ তিনি অতিরিক্ত পরিমাণে মানুষের কাছ থেকে কর আদায় করতেন। আর এই কর আদায়ের কৌশল ছিল অত্যন্ত মর্মান্তিক। তিনি বারংবার তার উপর করাঘাত করে কিংবা তাদেরকে বন্দি বানিয়ে জোর করে তাদের কাছ থেকে মুনাফা আদায় করতেন। আর এটাই ছিল তার বংশানুক্রমিক কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা উল্লেখযোগ্য নিদর্শন। রাজা বাদশাদের মধ্যে এহন আচরণ তো সর্বদাই চোখে পড়ে। এক্ষেত্রেও বলতে পারেন কিছুটা তেমনি ঘটেছিল। আমি লোকটির মুখে এই কথাগুলি শুনে ভৈরবপুরের পূর্ব পরিস্থিতি সম্পর্কে বেশ কিছুটা ধারণা তৈরি করতে পারলাম। আর তারপর পুনরায় সেই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, বুঝলাম। সুতরাং ওই অত্যাচারী রাজার দাপটেই ভৈরবপুরের অবনতি ত্বরান্বিত হয়েছিল। উনি আমার কথা শুনে বললেন, একেবারেই ঠিক ধরেছেন। কিন্তু এই অবনতি শুধুমাত্র যে সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রভাব সংঘটিত হয়েছিল এমনটা একেবারেই ভাববেন না। এর থেকেও আরো অনেক জটিল ঘটনা ঘটেছিল। রাজবাহাদুরের মানসিকতার ক্রমশ পতন, আর এই পতন ওই ভৈরবপুরের পতনেরও কারণ হয়ে দাঁড়ালো। রাজবাহাদুর অত্যাচারী শাসক হিসেবে নিজের ক্ষমতা প্রতিস্থাপিত করতে সক্ষম হলেও ভৈরবপুরের মাটি সব দিক থেকেই অনেকটা সুরক্ষিত অনুভব করত। কিন্তু পরবর্তীকালে রাজার এমন বিদ্বেষপূর্ণ মনোভাব সাধারণ মানুষের জীবনকে ক্রমাগত আরো দুর্নীতির দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। রাজার এক থেকে খারাপ গুণ ছিল, আর তার মধ্যে সর্বোপরি ছিল নারীদের প্রতি দুর্বলতার বিষয়টি। স্ত্রীলোকদের কুঞ্জরে দেখা এবং তাদেরকে ভোগ করবার একটা অবর্ণনীয় লিংসা রাজাকে সব সময় তাড়া করে বেরিয়েছে। আর এই কারণেই রাজা নিজের জীবনেও দুঃখী ছিলেন। তার সাথে এক বড় নগরীর রাজকন্যার বিবাহ হয়েছিল শুনেছি, কিন্তু সেই রাজকন্যাকে তিনি গলা কেটে হত্যা করেন। শুধুমাত্র একটাই কারণ, সেই রাজকন্যা তাকে দৈহিক সুখ দিতে পারেনি।
রাজা কেবল দৈহিক সুখ প্রাপ্তির আশায় উন্মত্ত থাকতেন। মেয়েদেরকে তিনি ভোগ্য বস্তু বলে মনে করতেন। ক্ষমতা বলতে তিনি অর্থনৈতিক প্রাচুর্য এবং আনন্দ মজা বলতে তিনি মহিলাদের শারীরিক সৌন্দর্য। ব্যাস, এই দুটি মুখ্য বিষয়কেই সর্বাপেক্ষা উপভোগ্য বিষয় হিসেবে গ্রহণ করেছিলেন। আর এমন অদ্ভুত বিষয়ের প্রতি গ্রহণযোগ্যতাই তার সাম্রাজ্যের পতনাভিমুখ অবস্থার জন্য দায়ী ছিল। আমি লোকটির কথা যতই শুনছিলাম ততই যেন আমার দেখা স্বপ্নের বিষয়টি আমার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছিল। এরপরে আমি নিজের থেকেই লোকটিকে প্রশ্ন করে বসলাম, তাহলে কি মহিলাদের প্রতি এই আকর্ষণী সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল? উনি আমাকে পুনরায় উদ্দেশ্য করে বললেন, রাজা নিজের হাতে নিজের স্ত্রী কমলা দেবীর হত্যা করেন। এরপরে তিনি গ্রামের মহিলাদের উপর নজর ফেলেন। ওই কুনজরের প্রভাব থেকে রক্ষা পাওয়া এত সহজ ছিল না। প্রতিদিন তার রাতগুলিকে সুন্দর করে সাজানোর জন্য একটি করে মেয়েকে তার দরবারে হাজির হতে হতো। সেই অত্যাচার এমন পর্যায়ে উপনীত হয়েছিল যে তিনি বিবাহিত মহিলাদেরকেও ছেড়ে দিতেন না। তাদেরকে ভোগ করতেও তিনি দুবার দ্বিধাবোধ করতেন না। তিনি রাজার এমন আচরণ দেখে তাকে অভিশাপ দিয়েছিলেন। আমি এই সুরিত বংশকে এতদিন ধরে রক্ষা করে এসেছি। আপনার পূর্বে যারা এই বংশের সিংহাসনে বসেছেন তারা কখনো এমন আচরণ করেননি। যে বংশের নৃপতি নারীদেরকে ভোগ্য বস্তু হিসেবে মনে করেন এবং তাদেরকে প্রকৃত সম্মানের চোখে দেখেন না, সেই বংশ কোনোদিনও উন্নতি লাভ করতে পারে না। আপনার জীবনে এমন এক নারী আসবে যে আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আপনি এত নারীদের জীবন শেষ করেছেন শুধুমাত্র নিজের ভোগ এবং লালসাকে চরিতার্থ করবার জন্য। তাই এবার আপনার জীবনে এমন কেউ আসবে যা আপনাকে ভোগ এবং লালসা থেকে একেবারে দূরে সরিয়ে নিয়ে যাবে। আর যদি জীবিত অবস্থায় তা নাও করতে পারে তাহলে মৃত্যুর পরে সে আপনার পিছু করে যাবে। আর ততদিন পর্যন্ত আপনাকে শান্তি দেবে না যতদিন পর্যন্ত সে আপনার প্রাণ হরণ করতে পারে। পুরোহিতের দেওয়া এই অভিশাপকে খণ্ডন করা রাজার পক্ষে সম্ভব ছিল না। ব্রাহ্মণের মুখানিসৃত বাণী কখনো মিথ্যে সাব্যস্ত হতে পারে না। তাই রাজা এই বিষয়টিকে মানতে নারাজ হলেও মন থেকে তিনি এই বিষয়টিকে দূরে সরিয়ে দিতেও পারেননি। সময়ের সাথে সাথে অবস্থার পরিপ্রেক্ষিতে এমনকি নানান প্রকার সাময়িক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এমনটাই ঘটেছিল। সেই পুরোহিতকেও রাজা জীবিত ছাড়েননি। তিনি কালকুঠুরির মধ্যে বেশ কিছুকাল আবদ্ধ হয়ে থাকার পরে রাজার চোখের সামনে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনি ভাবতে পারেন রাজবাহাদুরের নৃশংসতার কোন জায়গায় উপনীত হয়েছিল? আমি সৈকতের মুখ থেকে রাজবাহাদুরের সম্পর্কে যতই সব কথা শুনছিলাম ততই মনে হচ্ছিল যেন ভৈরবপুরের মাটি একদিনে অভিশাপ কুড়োয়নি। দিনের পর দিন ধরে সেই অভিশাপের বীজকে ওই ভৈরবপুরের মাটিতে বপন করা হয়েছিল। আর আমরা যা বপন করি তাই পরবর্তীকালে আমাদের বৃক্ষ হিসাবে ফল দিয়ে থাকে। ওই বীজ থেকে যে পরবর্তীকালে বটগাছ তৈরি হয়েছিল এবং সেই বটগাছ শাখা প্রশাখা বেষ্টন করে এক ভয়ঙ্কর জায়গায় নিজেকে নিয়ে এসেছিল তা যেন সর্বোপরি পরিষ্কার হয়ে গেল। আমার চোখের সামনে বিষয়টা আয়নার মতন স্বচ্ছ হয়ে উঠল। এরপরে আমি সেই ব্যক্তিকে পুনরায় প্রশ্ন করলাম, এসব কিছু তো বুঝলাম, কিন্তু কোন নারীর সঙ্গে পতিত হয়ে রাজবাহাদুরের অবসান ঘটল? সৈকত পুনরায় আমাকে উদ্দেশ্য করে বললেন, সে মেয়েটির নাম ছিল কমলিনী। কমলিনী এতটাই সুন্দরী ছিল যে তার থেকে নজর সরানো যেত না। শুনেছি তার মধ্যে এক অদ্ভুত দৈবিক ক্ষমতা ছিল। তিনি যে কোনো পুরুষকে নিজের দিকে খুব সহজেই আকর্ষণ করতে পারতেন। আর এই আকর্ষিত হওয়ার যে পন্থা সেটি ছিল একেবারেই ভিন্ন। তিনি এক নিমেষেই কাউকে নিজের দিকে আকর্ষিত হওয়ার সুযোগ দিতেন না। যে ব্যক্তির ওপর কমলিনীর দৃষ্টি পড়ত সেই ব্যক্তি ধীরে ধীরে অকর্মণ্য হতে শুরু করতেন এবং তার সমস্ত শক্তি ধীরে ধীরে কমলিনী
কমলিনী গ্রাস করে নিত। ভাববেন না যে সে কোনো ডাইনি বা ডাকিনী ছিল, কিন্তু এ কথা অবশ্যই সত্য যে তার মধ্যে তান্ত্রিক শক্তি ছিল, কারণ সে ছিল এক তান্ত্রিকের কন্যা, আর সেই তান্ত্রিক খুব ক্ষমতাশালী তান্ত্রিক ছিলেন। নিজের সমস্ত জাদুবিদ্যা তার কন্যাকে শিখিয়েছিলেন। এছাড়াও কমলিনী জন্মের সময় এক বিশেষ নক্ষত্রে জন্মেছিলেন। সাধারণত পুরাণ মতে এই নক্ষত্রে যারা জন্মান তারা খুবই ক্ষমতাশালী মানুষ হয়। বিশেষ করে সম্মোহনের ক্ষেত্রে তার এক গুরুতর ভূমিকা থাকে। কন্যা রাশি এবং কন্যা লগ্নে যদি কোনো কন্যা জন্ম লাভ করে আর সেই সময় যদি পুষ্য নক্ষত্র থাকে, তাহলে সে অপরূপ অবর্ণনীয় সৌন্দর্যের অধিকারিণী হিসেবে জন্মায়। সে সৌন্দর্যকে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। কমলিনীর সৌন্দর্য ছিল কিছুটা সেই রকমই। আমি বললাম, বুঝলাম, কিন্তু এই কমলিনী হঠাৎ আবির্ভূত হলেন কোথা থেকে? লোকটি পুনরায় আমাকে বলতে শুরু করলেন, কমলিনীর আবির্ভাব কোনো সাধারণ ঘটনা ছিল না। বলতে পারেন রাজবাহাদুরকে শাস্তি দেওয়ার জন্যই সে আবির্ভূত হয়েছিল। সে তান্ত্রিক নিজেও জানতেন না যে তার কন্যা এমন একটি পরিসরের মধ্যে প্রবেশ করতে চলেছে। এমনিতেই রাজবাহাদুরকে সকলেই ভয় পেতেন। তান্ত্রিকের কন্যার বয়স যখন 25 অবধি হলো, তখন তান্ত্রিক তার বিবাহের জন্য তোড়জোড় করতে লাগলেন। তবে তার পাশাপাশি এই ভয়টাও ছিল যে যদি রাজবাহাদুরের দৃষ্টি তার ওপর পড়ে তখন কি হবে। আর সেটাই ঘটল। রাজবাহাদুরের কুদৃষ্টি পড়ল কমলিনীর সৌন্দর্যের ওপর, আর তৎক্ষণাৎ তিনি কমলিনীকে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষায় একেবারে উন্মত্ত হয়ে উঠলেন। একদিন রাতের বেলা যখন কমলিনী তার পিতার কাছে তন্ত্র বিষয়ে শিক্ষা গ্রহণ করে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় রাজবাহাদুর তার পথ অবরোধ করে দাঁড়ালেন। এরপরে তাকে প্রস্তাব দিলেন, কমলিনী, আমি তোমাকে বিবাহ করতে চাই। আর এই তান্ত্রিক, যদি তুই আমার সুখের পথে বাধা সৃষ্টি করতে আসিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু কমলিনী একটুও ভয় পেল না, বরং সে রাজ আদেশ অমান্য করে বলল, আপনি আমাকে ভোগ করবার জন্য বিবাহ করতে চাইছেন রাজামশাই, নাকি আমার সাথে জীবন অতিবাহিত করবার জন্য? আপনি আমার পিতাকে ডরাতে পারেন, কিন্তু আমাকে পারবেন না। আমার মধ্যে সত্য খুঁজে নেওয়ার ক্ষমতা রয়েছে, এমনকি তা পরখ করে দেখবার দৃষ্টিও। তাই আমি আপনাকে এত সহজে আমাকে পাওয়ার অনুমতি দিতে পারি না। সে তান্ত্রিক নিজের কন্যার মুখে এমন কথা শুনে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিলেন এইবারেই বোধ হয় রাজবাহাদুর তাদের দুজনেরই গর্দান নেবেন। কিন্তু কমলিনীর সৌন্দর্য রাজবাহাদুরকে মোহিত করে দিয়েছিল। তিনি এই সৌন্দর্যকে কখনোই বিলম্বিত করতে পারলেন না। চোখের সামনে সবটাই যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। এরপরে তিনি তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, তোর মেয়ে গুণী হওয়ার পাশাপাশি রূপবতীও, তাই তাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবেই মানায়। আমি এই গ্রামে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার পরেও তুই কোন সাহসে তোর কন্যার বিবাহ দেওয়ার জন্য পরপুরুষের সন্ধান করিস? তুই জানিস না এই খবর আমার কানে এলে কি হতে পারে? আমি তো তোকে এখানেই পুঁতে দেব। আমার আদেশ ব্যতীত এই গ্রামে গাছের একটা পাতাও নড়ে না। সেটা এতকালে হয়তো তোর জেনে যাওয়া উচিত ছিল। আর এত সুন্দরী মেয়েটাকে তন্ত্র সাধনার কাজে লাগাচ্ছিস? তো ধর্মে সইবে? কোথায় এই মেয়েটাকে আমি রাজরানী করে রাখবো তা নয়, সেখানে এমন ছাই ভস্যের মধ্যে এত সুন্দরী মেয়েটাকে বসে রেখে দিয়েছিস। বল তান্ত্রিক, তোর মেয়েকে আমার হাতে তুলে দিবি? তান্ত্রিক কি করবে ভেবে উঠতে পারল না, এমনকি কোনো কথা বলতে পারল না। কেবল হাঁ করে রাজবাহাদুরের মুখের দিকে তাকিয়ে রইল। আর ঠিক সেই সময় রাজবাহাদুর ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বললেন, তুই কি ভাবছিস আমি তোর আদেশ বা
অনুগ্রহের অপেক্ষায় রয়েছি? কদাচিৎ নয়। তাহলে এতকাল এই ভৈরবপুর গ্রামের বুকে আমি যেভাবে শাসন করে এসেছি তার সবটাই মিথ্যা হয়ে যাবে। এই যে দেখছিস আমি ঘোড়ায় বসে আছি, এই ঘোড়ায় করেই এখন আমি তোর এই সুন্দরী কন্যাকে অপহরণ করে আমার গৃহে নিয়ে যাব। সেখানেই শোভাবর্ধন করবে কমলিনী। রাজার মুখে এমন কথা শুনে সেই তান্ত্রিকের বুক ধড়ফড় করতে শুরু করলো। কারণ তার জীবনে যদি মুষ্টিমেয় কিছু শুভ ঘটে থাকে, যাকে তিনি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ মনে করতেন, তাহলে সেটি ছিল তার এই কন্যা কমলিনী। কমলিনী রাজাজ্ঞা পরিগ্রহ করে পিতার মৃত্যুর কারণ হতে চাইল না, আর সে তার পিতার সাথে সমস্ত সখ্যতা ত্যাগ করে রাজবাহাদুরের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হল। রাজবাহাদুর বড়পূর্বক কমলিনীকে ঘোড়ায় তুলে নিলেন। এরপরে ঘোড়া ছুটে চলল রাজবাহাদুরের সেই অভিশপ্ত রাজপ্রাসাদের দিকে। তবে কাহিনী এখানে শেষ নয়। কমলিনীর সাথে রাজবাহাদুর বিবাহ করেছিলেন কিনা জানা নেই, কারণ তার পূর্বেই সেই তান্ত্রিক মারা গিয়েছিলেন। সৈকতের মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। তান্ত্রিক মারা গিয়েছিলেন মানে? তান্ত্রিকের মৃত্যু ঘটল কিভাবে? আর আপনি এত কথাই বা জানেন কি করে? কারণ এগুলো তো এমন কিছু কথা যা লোকে পরখ না করলে অনুভব করতে পারবে না। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এসব ঘটনার কথা আপনি কিভাবে জানলেন? সৈকত দেখলাম চোখের জল ফেলছে। এরপর সে আমাকে উদ্দেশ্য করে বললেন, জানার ইচ্ছা থাকলেও সবই জানতে পারা যায় সাধক। যা নিজের চোখের সামনে ঘটতে দেখেছি, তাকে কিভাবে ভুলে যেতে পারবো? আমি পুনরায় অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, চোখের সামনে ঘটতে দেখেছেন মানে? আজ থেকে 150 বছর আগে আপনি কোথায় ছিলেন? দেখলাম সৈকত আমার সামনে অদ্ভুতভাবে বসে হাসছে, আর তারপর আমাকে গলার কাছে একটা কাটা দাগ দেখালো। সেই কাটা দাগ দেখে আমি আঁতকে উঠলাম। আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। এরপর সে পুনরায় আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি তো সেই তান্ত্রিক, সেই অভাগা নিঃস্ব তান্ত্রিক, যে তার মেয়ের প্রাণ রক্ষা করতে পারেনি, যাকে রাজার পেয়াদারা এসে সেই রাতের অন্ধকারে গলায় দা দিয়ে এক কোপ বসিয়ে নদী জলে ফেলে দিয়েছিল। কল কল করে রক্ত বেরোতে বেরোতে নদীর জল যখন পুরো লাল বর্ণ ধারণ করল, ঠিক সেই সময় পূর্ণিমার গোলাকার চাঁদটার দিকে তাকিয়ে আমার চোখের মনি দুটো স্থির হয়ে গেল। আমি সেই স্থিরতা অবলোকন করতে করতে প্রাণবায়ুটা ত্যাগ করলাম। কিন্তু আত্মার মৃত্যু নেই সাধক। আত্মা অবিনশ্বর নিজের মেয়েটিকে যে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে, সেটা ভেবে এমনিতেই আমার সেদিন মৃত্যুবরণ করার ইচ্ছা জেগেছিল। কিন্তু ঈশ্বর তার পূর্বেই যে আমাকে এবং নৃশংস অভিঘাতের মুখে ফেলবেন তা কি করে জানতাম? এরপর সেই রাজা আমার মেয়েটিকে যথেচ্ছভাবে ভোগ করে, কিন্তু আমার শেখানো তন্ত্রবিদ্যার দ্বারা কমলিনী যত দিন পেরেছিল নিজের আত্মরক্ষা করবার চেষ্টা করেছিল, তবে শেষে পারেনি। তাকে ভোগ করবার পর রাজা তার গলা কেটে নদীর জলে ভাসিয়ে দেয়। এই ছিল সেই নৃশংস ইতিহাস, এই ছিল সেই অবিক্ষিপ্ত ব্যাখ্যা যা কেউ আপনার সামনে কখনো তুলে ধরতে পারবে না। আমি আত্মা হয়ে আপনার সামনে যে শক্তি বা সাহসের পরিচয় দিলাম, তা এতকালে ওই ভৈরবপুরের কেউ এগিয়ে এসে দিতে পারেনি, কেউ না। তাই আমি আপনার দ্বারস্থ হয়েছি। আমার পক্ষে কমলিনীর আত্মাকে উদ্ধার করা সম্ভব নয়। সেই গ্রামকে একেবারে ছাড়খাড় করে দিচ্ছে। সেই রাজা আজ আর নেই, পড়ে রয়েছে তার বংশধর,
রাজা এক পুত্রকে দত্তক নিয়েছিলেন, তাও বা সেই পুরোহিতের কথাতে, যাকে তিনি নৃশংসভাবে হত্যা করেছিলেন। আসলে যেই কিনা রাজাকে মুখের ওপর সত্য কথা বলার সাহস রাখত, রাজা তাকেই শেষ করে দিতে দুবারও ভাবতেন না। ধর থেকে তার মাথা আলাদা করে দিতে রাজার পা কাঁপত না। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। কিন্তু এই দত্তক পুত্র সযত্নে বেড়ে উঠেছিল সেই রাজপ্রাসাদে। ওটা তো রাজপ্রাসাদ নয়, ওটা একটা অভিশপ্ত ভূমি। যারা মারা গিয়েছে তাদের কারোর আত্মায় শান্তি লাভ করতে পারেনি। আমি সেই ইতিহাস জানি। এই করুণ ইতিহাসের প্রত্যক্ষ দোষী যে আমি নিজেই। আজ এতকাল পরেও, এত যুগের অবসানের পরেও আমাদের মতন বিদেহী আত্মারা ওই ভৈরবপুরের মাটি আঁকড়ে পড়ে থাকতে বাধ্য হয়েছে। কিন্তু এখন যারা ওই ভৈরবপুরে রয়েছে তাদের জীবন খুব সংকটপূর্ণ। আর তার মুখ্য কারণ আমার কন্যার বিদেহী আত্মার প্রতিশোধ স্পৃহা। কমলিনীকে আটকানো আমার পক্ষে সম্ভব নয়। ওকে আপনাকেই আটকাতে হবে সাধক। গ্রামের মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত সেখানে মৃত্যুর ঢের জড়ো হচ্ছে। আপনি হলেন তাদের শেষ সম্বল। উড়াইচণ্ডী গ্রামটিকে যেভাবে আপনি রক্ষা করেছিলেন, ঠিক একইভাবে ওই ভৈরবপুর গ্রামটিকেও আপনাকেই রক্ষা করতে হবে। আমি আসলাম সাধক, আমাকে যে যেতে হবে এবার। তাই তো এই কাক ভরে আপনার দরবারে এসেছিলাম। সূর্য ওঠবার আগেই আমাকে ফিরে যেতে হবে। জানেন কোথায়? ভৈরবপুরের সেই অন্ধকারের গর্ভে। এই বলেই সেই তান্ত্রিক আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেলেন। আমি অবাক হয়ে তাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তার অস্তিত্ব খুঁজে পেলাম না। তিনি যে কোন অন্ধকারের গহ্বরে নিঃশেষিত হয়ে গেলেন তা জানা নেই। কিন্তু এখানেই তো কাহিনী শেষ নয়। দিবা স্বপ্ন আর তার পাশাপাশি করুণ বাস্তব যেন আমার হৃৎপিণ্ডের মধ্যে ক্রমশ করাঘাত করতে লাগলো। বুঝলাম আমার হাতে আর বিন্দু মাত্র সময় নেই। আমাকে যত শীঘ্র সম্ভব ভৈরবপুরের উদ্দেশ্যে রওনা হয়েই যেতে হবে। সারা বেলা আমি গোটা বিষয়টা নিয়ে চিন্তিতই ছিলাম। এরপরে দুপুরের দিকে আমি গ্রাম ত্যাগ করলাম, ভৈরবপুরের উদ্দেশ্যে রওনাও হয়ে গেলাম। এত পর্যন্ত বলে থামলেন ঠাকুরমশাই। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কিন্তু সেই সময় তো যানবাহনের খুবই অসুবিধা ছিল ঠাকুরমশাই, আপনি সেই ভৈরবপুরে পৌঁছলেন কিভাবে? উনি বললেন, আমার গোটা জীবনটাই একটা গোলক ধাঁধা বলতে পারো, চমৎকারের দ্বারা আচ্ছন্ন। সেই চমৎকারকে সামনে রেখেই আমাকে এগিয়ে যেতে হয়েছিল। ওই সময় রাতের বেলা সেদিন প্রবল বেগে ঝড় উঠেছিল। কাল বৈশাখী দাপট সহ্য করে এগোনো আমার একার পক্ষে খুবই দুঃসাধ্য হয়ে উঠেছিল। তবু আমাকে সেই ঝড় জল মাথায় করেই এগিয়ে যেতে হচ্ছিল, কারণ আমি আমার সিদ্ধান্তে নিশ্চল ছিলাম। এটুকু ছাড়া নিজের সাধনার কাজকে শনাক্ত করবার কোনো উপায় আমার কাছে অবশিষ্ট ছিল না। আমি সেই কাজে সফল হওয়ার প্রত্যাশাতেই এগিয়ে চললাম। সেই সময় গ্রামের গরুর গাড়ির চল ছিল, তবে অত রাত্রের বেলা যে অমন একটি বাহনের সুযোগ্য ব্যবস্থা থাকবে সেটা আমি ভাবতেও পারিনি। ওই বাহনের সাহায্যেই আমি এগিয়ে চললাম ভৈরবপুরের দিকে। ভৈরবপুরে যেতে যেতে ঝড়ের দাপট আরো অধিক মাত্রায় বৃদ্ধি পেল। সেই সাথে আকাশে মেঘের গর্জনের শব্দও শোনা যেতে লাগলো। এমন সময় দেখলাম আমার গরুর গাড়ির চালক এক মহিলা, মাথায় ঘোমটা টেনে বসে রয়েছেন। পাশে রয়েছে একটি প্রদীপ। প্রদীপের আলোতেই গরুর গাড়ির ভিতরের অংশটি সামান্য আলোকিত হয়ে উঠেছে। সেটির আলোতেই যা কিছু দেখা যাচ্ছিল তার উপরের ভিত্তি করেই আমাকে এগিয়ে যেতে হচ্ছিল। কিন্তু সেই বাতাসের প্রবল দাপট সহ্য করতে না পেরে প্রদীপের শিখাটিও ডগমগ হচ্ছিল। এমন সময় সেই মহিলাটি তার সুমিষ্ট কণ্ঠে আমাকে বললেন, কি সাধক, আপনি বুঝি ভৈরবপুরে যাচ্ছেন? ওনার মুখে এমন কথা শুনে আমি তো অবাক। আপনি কিভাবে জানলেন? আমি তো এখনো আপনাকে আমার গন্তব্যের বিষয়ে কিছুই সেভাবে জানাইনি। তাহলে
এবার উনি আমাকে বললেন, নাই বা বললেন, আমি সবটাই আন্দাজ করতে পেরেছি। ওই গ্রামেই তো শুরু হয়েছে নানান ভয়ের কর্মকাণ্ড। সেসবের হাত থেকে গ্রামকে রক্ষা করার প্রত্যাশায় তো কত কেউই সেদিকে ধাবিত হয়েছেন। তাহলে আপনি নয় কেন? আর আপনাকে এমন বিচলিত দেখেই তো আমার মনে হচ্ছে যে আপনিও বোধ করি সেদিকেই অগ্রসর হচ্ছেন। ওই মহিলাটির মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, একে তো এত গভীর রাতে আপনি এগিয়ে চলেছেন, তা আবার এই একাকী পথে। এখন দেখছি আপনার সাহসও বেশি। এই সাহসের কারণেই বোধহয় আপনি এমন জীবিকা নির্বাহ করতে পারছেন। আচ্ছা, আপনি কি ওই গ্রামেরই বাসিন্দা? ওই গ্রামের পরিবেশের বিষয়ে কি কিছু জানেন, মানে বর্তমান অবস্থার বিষয়? দেখলাম মহিলাটি চুপ করে রয়েছেন। তিনি একটিও শব্দ উচ্চারণ করছেন না। সব দিক একেবারে নিস্তব্ধ। নিভৃতে তিনি গাড়িটিকে এগিয়ে নিয়ে চলেছেন সামনের দিকে। আমি আবারও পুনরায় প্রশ্ন করতেই যাব, এমন সময় তিনি নিজের থেকেই জবাব দিলেন, তা কেন? আমি পাশের গাঁয়ে থাকি, তবে আমার গ্রাম ভৈরবপুরের থেকে খুব একটা বেশি দূরে নয়। এদিকে আসবার সময়ে আমাকে ভৈরবপুরের উপর দিয়েই আসতে হয়। গ্রামের বর্তমান অবস্থার কথা আর কি বা বলবো সাধক। গ্রাম যে একেবারে শ্মশান ভূমিতে পরিণত হয়েছে, সেটি মানুষ বাসের উপযোগী আর কই। যে কজনা এখন সেখানে মাথা গুজে পড়ে রয়েছেন, তারা প্রাণের মায়া ত্যাগ করতে দেরি শুধু। যে কোনো সময়ে তাদের প্রাণবায়ুটা হুশ করে শরীর ত্যাগ করে বেরিয়ে যেতে পারে। খুবই শোচনীয় অবস্থা ওই গ্রামের বলতে পারেন। আমি শুনে তো একেবারে অবাক হয়ে গেলাম। এরপরে বললাম, কেন? ওই প্রেতনির ভয়তে কি? মেয়েটি পুনরায় কিছুক্ষণ চুপ করেই রইল। এরপরে বলল, পেতনি কেন বলছেন? ওর যে একটা সুন্দর নাম রয়েছে। ওর নাম কমলিনী। ওকে সেই নামেই ডাকবেন, ও খুব খুশি হবে। ও যে এখনো ওই গ্রামের মায়া ত্যাগ করে চলে যেতে পারেনি। নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়া যে এখনো শেষ হয়নি ওর। ওই গ্রামকে সমূলে শেষ না করা পর্যন্ত ও শান্তিতে বসেও থাকতে পারবে না। তাহলে এক্ষেত্রে ওই মেয়েটির দোষ কোথায় ছিল বলতে পারেন? ওই মেয়েটির কথা তো কেউ ভাবেনি, কেবল রাজা ভোগের স্বপ্ন দেখেছিল আর তারপরে তার গলা কেটে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। রাতের পর রাত ওই বিদেহী আত্মা কেবল ভৈরবপুরে চক্কর কেটেছে। কিন্তু তার পিতার কাছে তো আপনি সবটাই শুনেছেন, আর সেই কারণেই তো আজকে ভৈরবপুরকে কমলিনীর প্রভাব মুক্ত করতে যাচ্ছেন। আর সেই কারণেই তো আজকে ভৈরবপুরকে কমলিনীর প্রভাব থেকে মুক্ত করতে যাচ্ছেন, তাই না? আমি ওই মেয়েটির মুখে এমন কথা শোনার সাথে সাথে আমার শরীরে সব রক্ত অচিরে হিম হয়ে যেতে শুরু করলো। শির দ্বারা হিমেল রক্তের স্রোত প্রবাহিত হতে শুরু করলো। কি বলছে এই মেয়েটি? কে এই মেয়েটি? সে এত কিছু জানতে পারলোই বা কিভাবে? এমন সময় হঠাৎ করেই পরিবেশের গতি প্রকৃতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে শুরু করলো। বাতাসের গতিবেগ আরো বৃদ্ধি পেল। ধীরে ধীরে বাজের শব্দ বৃদ্ধি পেল। আর সেই সাথে আমার প্রশ্নের দলিল ওই মেয়েটির সামনে রাখতেই সেটিকে প্রত্যাখ্যান করে জোরে জোরে মেয়েটি হাসতে শুরু করলো। দেখলাম সে গরুর গাড়ি থেকে বেরিয়ে আকাশে ভেসে রয়েছে। তার চুলগুলো বাতাসে উড়ছে, আর একটি লাল বর্ণের ছিন্ন বিচ্ছিন্ন বস্ত্র শোভা বর্ধন করছে তার শরীরে। তার ঠোঁটের পাশ ঘেঁষে রক্ত গড়িয়ে পড়ছে। কি বিভৎস সেই দৃশ্য! নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতে না। এরপরে সে দীপ্ত ও কর্কশ কণ্ঠে প্রবল ভয়ের উদ্রেকের সাথে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, কে আমি? কে? নিজের মনের মধ্যে হাজার বার ওই প্রশ্ন তৈরি হলেও এত সহজে উত্তর পাবে না তান্ত্রিক। আমি সেই কমলিনী। এসো, নিজের মৃত্যুকে চোখের সামনে থেকে দেখবার কৌশল খুঁজতে এসো। আমি সেই কারণেই তোমার হাত ধরে সেখানে তোমাকে নিয়ে যাচ্ছি। আমার পিতা
একজন সৎ মানুষ ছিলেন। তিনি মৃত্যুর পরেও আমার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এত কিছু করে চলেছেন, কিন্তু এত সহজে তো আমার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়, কিছুতেই নয়। আমি আমার প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধবদ্ধ। এই স্পৃহা এত সহজে হ্রাসপ্রাপ্ত হবে না তান্ত্রিক। আমি তোমাকে এখানেই শেষ করব। তুমি কেন, এই ত্রিভুবনের কোনো শক্তি আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তার আগে আমার রোষের মুখে পড়তে হবে। শেষ করে ফেলবো আমি সবাইকে। ছাড়খাড় হবে সবকিছু, ছাড়খাড় হবে। এই কথাগুলো বলেই সে আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি অবাক হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় দেখলাম ঝড়ের তীব্রতা কিছুটা হলেও কমে গিয়েছে। আমি এসে পৌঁছেছি গ্রামের একেবারে সীমানায়। সেখানে নেমে আমি আশেপাশের দৃশ্য দেখতে লাগলাম। দেখলাম স্থানটি একেবারে নিস্তব্ধ। পিছনের দিকে তাকাতেই দেখি সেই গরুর গাড়িটিও গায়েব হয়ে গিয়েছে। সেখানে আর কেউই নেই, কিচ্ছুই নেই। কোনো কিছুরই কোনো অস্তিত্ব নজরে পড়ল না। দূরে দেখলাম ভৈরবপুর গ্রামটি দেখা যাচ্ছে। সেখানের কয়েকটি কুটিরে টিম টিম করে প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোতে গ্রামটির এক সাময়িক রূপ চোখের সামনে স্পষ্ট নজির গড়ে তুলছিল বই কি। আমি মনে সাহস সঞ্চয় করে সেদিকেই এগিয়ে যেতে লাগলাম। পথে যেতে যেতে অনেক নরকঙ্কাল পড়ে থাকতে দেখলাম। সেগুলির অস্তিত্বই আমাকে কমলিনীর ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে গেল। এমন সময় আমার চোখের সামনে এক শুভ্র জ্যোতি প্রতীয়মান হতেই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম সৈকতের আত্মা আমার সামনে এসে উপস্থিত হয়েছে। সে আমার দিকে হাত জোর করে বিনীত স্বরে বলে উঠলেন, সাধক, আপনি সত্যি মহান। আপনি কমলিনীর থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন। এই গ্রামে আপনার শুভ প্রবেশ ঘটেছে। এবারে এই গ্রাম বিপদ মুক্ত হয়ে যাবে। আসুন, আমি আপনাকে পথ দেখাচ্ছি। আপনাকে আমি মোড়লের বাসভবনের সামনে নিয়ে যাব। ভয় নেই, আমি আপনার সাথে থাকলে কমলিনী আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মোড়ল মশাইয়ের সাথে কথা বলেই আপনি সবটা অনুমান করে ফেলতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনাকে যা করবার এই আসন্ন অমাবস্যার মধ্যেই সেরে ফেলতে হবে। কেমন? যদি এই অমাবস্যা পার হয়ে যায় তাহলে আপনি কেন, এই পৃথিবীর কোনো শক্তি কমলিনীকে তার পথ থেকে বিমুখ করতে পারবে না। সে স্বাভাবিক ও ক্ষমতাশালী তান্ত্রিকায় পরিণত হয়ে যাবে। এই বলেই সৈকতের আত্মা আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল সেই মোড়লের বাস্তু ভিটের দিকে। সেখানে গিয়ে সেও গায়েব হয়ে গেল। আমি সহসা সামনের দিকে এগিয়ে মোড়লের দরজায় কড়া নাড়ালাম। কেউ আছেন? ভিতরে কেউ আছেন? ভিতর থেকে সহসা আওয়াজ এলো, এত রাতে কে কে এসেছেন? কে বলেন দেখি? মোড়ল মশাই দরজা খুলতেই আমাকে দেখে বেশ ঘাবড়ে গেলেন। ঘাবড়ে যাওয়ার থেকেও বেশি অবাক হলেন তিনি। তার চোখ মুখের ভাব একেবারে বদলে গিয়েছিল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কে আপনি? আর এখানে কি করছেন? আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আপনারা আমাকে না চেনাটাই স্বাভাবিক। আমি এখানে এসেছি এক বিশেষ কারণে। তবে না বসে এই বিষয়ে আলোচনা করাটা সম্ভব নয়। আমি অনেক দূর থেকে এখানে আসছি। আমার মুখের কথা শুনে সেই মোড়ল বিশ্বাস করলো। এরপরে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল, বসতে বলল। একখানা কালো চাটাই পেতে কিছু ফল আর জল আমার সামনে ধরে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব সজ্জন মানুষ। তাই এখানে এভাবে এত রাতের বেলা এসেছেন যে? আপনি কি গ্রামের পরিস্থিতি সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয়?
এখানে দিনের বেলাতেও যেখানে মানুষ বিচরণ করতে কাঁপছে, সেখানে আপনি কিনা রাতের অন্ধকারে আশ্রয় করে উপস্থিত হয়েছেন। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। আপনি কে বলেন দেখি? আমি সেই মোড়লের কথা শুনে একটু হাসলাম। ওই পরিস্থিতিতে যদিও হাসি আসবার কোনো কারণ ছিল না, তবুও তথাকথিত বিষয়ের থেকে বেরিয়ে ওই মানুষটি যেভাবে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলেন, সেটি আমাকে অবাক করেছিল বই কি। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আসলে বিষয়টা একেবারেই আলাদা। আপনি যেমনটা ভাবছেন বিষয়টা একেবারেই তেমন নয়। আমি একটা স্বপ্নাদেশ পেয়ে এখানে এসেছি, তবে সবটাই যে স্বপ্নাদেশ পেয়ে সেটাও কিন্তু নয়। এই গ্রামের উপর এক ভয়ঙ্কর প্রেতের অভিলাষ গড়ে উঠেছে, এই গ্রামকে নিঃশেষিত করবার অভিলাষ। আর আমি একজন সাধক হিসাবে এই সমগ্র বিষয়গুলি নিরীক্ষণ করতে পেরেছি। যথোপযুক্ত পরিসরে আমি নিরীক্ষণ করতে বাধ্য হয়েছি বলতে পারেন। আমি এই গ্রামে আসবার সিদ্ধান্ত নিয়েছিলাম এমনটা নয়, কিন্তু পরিস্থিতি আমাকে এখানে নিয়ে এসেছে। এখনো পর্যন্ত এই গ্রামে প্রবেশের পূর্বেই আমি বহু বিদেহী আত্মার সংস্পর্শে এসেছি। এই গ্রামের আমাকে প্রয়োজন, এমনটাই তাদের অভিব্যক্তি ছিল। এরপরে আমি সৈকত সহ কমলিনীর বিষয়ে সমস্ত কথা মোড়ল মশাইকে জানালাম। দেখলাম ওনার চোখের পাতা ভিজে গিয়েছে। উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি একেবারে যথোপযুক্ত সময় এসেছে। আর আপনি যার কথা বলবেন সে তো বহুকাল আগেকার কথা। তবে তবে তিনি আমাদের গ্রামের মন্দিরের পুরোহিত ছিলেন। বংশ পরম্পরায় আমি তার কথা শুনিয়ে এসেছি। এই গ্রামের কে না তাকে চেনে, সকলেই তার সম্পর্কে জানে, কিন্তু কিন্তু আমরা কখনোই তাকে চাক্ষুষ দেখতে পারিনি। এতকাল আগে সেই মানুষটা তার ধার্মিকতা এবং সৎ মনোভাবের দরুন আজও আমাদের হৃদয়ে নিজের স্থান করে রেখেছেন। ওই জমিদার পরিবারে যারা জীবিত রয়েছেন বলতে পারেন এক প্রকার প্রাণ হাতে নিয়েই তারা বেঁচে থাকছে। তবে আপনি যাদের বিষয় বললেন আমরা তাদেরকে কেউ অনুভব করতে পারিনি, কিন্তু গ্রামের মধ্যে একের পর এক মৃত্যু, এ সকল বিষয়গুলি প্রতি আমাদের আলোকপাত করতে বাধ্য করেছে। আর এই সম্পর্কে আপনাকে আরো একটা কথা বলতে চাই। এই মৃত্যুগুলো কোনো স্বাভাবিক কারণে হয়েছে এমনটা কিন্তু একেবারেই ভাববেন না। প্রতিটি মৃত্যুই ছিল নৃশংস। আর ওই নদীর পাড়ের শ্মশান ভূমিকে কেন্দ্র করেই প্রত্যেকের ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলিকে খুঁজে পাওয়া গেছে। গ্রামের মধ্যে কিছু কতিপয় মানুষ জীবিত রয়েছেন। জানি না কবে আমাদের সকলেই প্রাণ হরণ করবে সেই কমলিনীর বিদেহী আত্মা। হয়তো হয়তো একদিন সবটাই এইভাবে নিঃশেষিত হয়ে যাবে, যার আর কোনো হদিশ মিলবে না। আমি ওই লোকটির কথা শুনে তাকে উদ্দেশ্য করে বললাম, না না, আপনি এইভাবে ভাববেন না। সবকিছুরই একটা গতি প্রকৃতি রয়েছে। এমনি এমনি ঈশ্বর আমাকে এই গ্রামে পাঠাননি। এটির পিছনেও এক মস্ত বড় কারণ অতি অবশ্যই রয়েছে। প্রকৃতপক্ষে কমলিনীর মৃত্যু কিভাবে হয়েছিল সেই বিষয়টিই আমাকে আগে জানতে হবে। সেই ব্যাপারে কি আপনারা কেউ আমাকে সহায়তা করতে পারবেন? আমার কথা শুনে মোড়ল মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন,
আমরা কেউ 150 বছর আগেকার সেই ইতিহাসের পাতা খুঁজে এই সভ্যতাকে আপনার সামনে তুলে ধরতে পারবো না হয়তো, কিন্তু ওই রাজ পরিবারের যারা এখনো জীবিত রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো আপনাকে এ বিষয় সম্পর্কে জানাতে সক্ষম হবেন। আজকে রাতের বেলা কোনোভাবেই রাজপ্রাসাদে যাওয়া সম্ভব নয়, কারণ রাজপ্রাসাদ অনেকখানি ভেঙে গিয়েছে। ওই প্রেতাত্মার অত্যাচারেই বলতে পারেন। এই সবটা যে ভেঙে যাওয়াটা সবটাই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাজপ্রাসাদ যেটুকু অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটাও কম নয়। জায়গাটা অনেকটাই বড় হওয়ার ফলে একপাশে এখনো অনেকটাই অবস্থান করেন। বংশধরেরা সকলেই এখন ওখানেই রয়েছেন। তবে রাতের বেলা অন্ধকারে আপনাকে সাথে করে নিয়ে কিছু লাভ নেই, কারণ আপনি কারোর সাথেই এখন সাক্ষাৎ করতে পারবেন না। তার থেকে ভালো কালকে ভোরের হওয়ার অপেক্ষা করা। ভোর হলেই আমি আপনাকে আমার সঙ্গে করে নিয়ে যাব, আর তারপরে আপনি ওই পরিবারের সদস্যের সাথে আলোচনা করে একটা উচিত সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। সত্যি কথা বলতে কি, যদি অতীতের বিষয়ে কেউ আপনাকে জানাতে চায় তাহলে ওরাই আপনাকে প্রকৃত পক্ষে এই বিষয়ে ধারণা দিতে পারবে। কারণ এত বছর বলতে গেলে এত যুগ পরেও এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করবার পরিসর আমাদের কারোর নেই। তাছাড়া ওই বিদেহী আত্মার অত্যাচারে সকলেই এখন অতিষ্ঠ, তাই কোনোভাবেই আমরা সেই পুরানো অতীতকে ঘাঁটাতে চাই না। সত্যি কথা বলতে কি, যতবার ওই বিদেহী আত্মার নাম স্মরণ করবেন শুনেছি ততই নাকি এই সকল আত্মারা শক্তিশালী হইয়া ওঠে। একমাত্র ওই রাজভবনে গেলেই আপনি এই সত্যের মুখোমুখি হতে পারবেন। সেদিন রাত্রে আমি মোড়ল মশাইয়ের বাড়িতে বিশ্রাম নিয়েছিলাম। এর পরের দিন ভোর হতেই আমি রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মোড়ল মশাই আমাকে সঙ্গে করে রাজপ্রাসাদের দিকে এগিয়ে নিয়ে গেলেন। সেখানে পা রাখতেই আমার সারা শরীর কেমন যেন প্লাবিত হয়ে উঠল। মনে হলো গোটা শরীরের মধ্যে দিয়ে যেন আতঙ্কের এক স্পৃহা বয়ে চলেছে। ওই মাটিতে যে এখনো কিছু রয়েছে সেটা আমি পরিষ্কার টের পেলাম। এরপরেই মোড়ল মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো এভাবে এখানে দাঁড়িয়ে রইলেন যে? চলুন ভেতরে চলুন। এরপরে আমি মোড়ল মশাইকে সাথে নিয়ে রাজপ্রাসাদের অন্দরমহলে প্রবেশ করলাম। সেখানে গিয়ে আমার সাক্ষাৎ হলো রাজবাহাদুরের বংশধরের সাথে। রাজবাহাদুরের নাম শুনতেই সেই ছেলেটি আমাকে প্রত্যুত্তরে জানালেন, এই অভিশপ্ত নামটা আমাদের বংশার উচ্চারিত হয় না। আপনি কে? এখানে কেনই বা এসেছেন? আমি আপনাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে চাই না। যখনই এই নাম আমাদের পরবর্তী কোনো বংশের মুখে উচ্চারিত হয়েছে, ঠিক তখনই আমাদের নতুন করে কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয়েছে। তাই আমরা এই নাম মুখেও আনতে চাই না। যদি এর বাইরে আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা নিবৃত্ত করতে পারেন। এরপরে আমি আমার বিষয় এবং আমার পূর্বস্মৃতিগুলির কথা সেই ব্যক্তিকে জানালাম। জানতে পারলাম সেই ব্যক্তির নাম সমর বাহাদুর। তিনি আমাকে পুনরায় বললেন, আমি আপনাকে অত বছরের পুরনো ইতিহাস সম্পর্কে সেভাবে কিছু জানাতে পারবো না ঠিকই, তবে আমি আপনাকে এক কক্ষের সন্ধান দিতে পারি।
যেটিতে আমাদের পরিবারের রাজবাহাদুরের গুপ্তকক্ষ বলেই চিহ্নিত করা হতো। উনি ওনার জীবনের সমস্ত গুপ্ত সত্য থেকে শুরু করে সমস্ত রকমের গুপ্ত নীতি সবটাই ওই ঘরে বসেই করতেন। ওই ঘরের মধ্যে সাধারণ মানুষ এমনকি পরিবারের লোকেদেরও প্রবেশ একেবারেই বর্জিত ছিল। এই নিষিদ্ধকরণ না মানলেই তিনি ধর থেকে ওই ব্যক্তির মাথা আলাদা করে দিতেন। ওই ঘরের মধ্যে গিয়ে আপনি আপনার শক্তি বলে যদি কিছু জানতে পারেন তাহলে তাই করুন, আমি আপনাকে কোনোভাবেই বাধা দেব না। আমি সমর বাহাদুরের মুখে এই কথাগুলি শুনে সে গুপ্ত কক্ষের দিকে এগিয়ে গেলাম। দেখলাম ঘরটি চারিপাশে একেবারে ঝুলে ভরে গিয়েছে। জায়গাটিতে যে কেউ আর আসে না এবং সেটি পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে। সেটি তার অবস্থায় যেন প্রকৃতপক্ষে পরিষ্কার করে দিচ্ছিল। ওইখানে ঢুকে পা রাখবার সাথে সাথেই আমি একটা অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করলাম। এরপরে আমি মোড়ল মশাই সহ সমর বাহাদুরকে উদ্দেশ্য করে বললাম, আমাকে একখানা মশাল দিতে পারবেন? আজকের রাতটা আমি এই ঘরেই অতিবাহিত করতে চাই। এখান থেকেই আমি অতীত ইতিহাস সম্পর্কে নিশ্চিন্ত হতে পারবো। আমার কথা শুনে সমর বাহাদুর এক মশালের ব্যবস্থা করে দিলেন। এরপরে আমি সেই ঘরে প্রবেশ করলাম। স্বপ্নে যে বাদুরগুলো আমার চোখের সামনে দিয়ে উড়ে যেতে দেখেছিলাম, ঘরে প্রবেশের সাথে সাথে দেখলাম কিছু কালো বাদুর আমার দিকে ধেয়ে এলো, আর এরপর ওই সামনে থাকা ফটক থেকে বাইরে বেরিয়ে গেল। সাথে সাথে সমর বাহাদুর এবং মোড়ল ভয় পেয়ে গেলেন। তবে আমি বিলম্ব না করে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। এরপরে মশালটা হাতে নিয়ে আমি এদিক ওদিক পরিভ্রমণ করতে লাগলাম। দেখলাম সেই ঘর একেবারে সুসজ্জিত, কিন্তু প্রতিটি আসবাবপত্রই ভেঙে গিয়েছে। তবে এই ঘর যে একটি গুপ্ত কক্ষ হিসাবে রাজবাহাদুরকে তৃপ্তি প্রদান করত তা বোঝবার অপেক্ষা রাখলো না। দেখলাম সামনের দেওয়ালে সুসজ্জিত রয়েছে এক বিশালাকায় তৈলচিত্র। সেটি দেখেই আমার বুকের ভিতরটা একেবারে চ্যাক করে উঠল। কমলিনী, নিচে তার নাম খোদাই করা ছিল। এটি দেখে বেশ ভালোভাবেই অনুমান করতে পারলাম যে মেয়েটি রাজার হৃদয়ের খুব কাছেরই ছিলেন, আর সেই কারণেই না রাজবাহাদুরের মতন তথাকথিত শাসক তার প্রেমিকার জন্য এত বড় একটি তৈলচিত্র নির্মাণ করেছিলেন। এরপরে আমি সেখানে মশালটিকে একপাশে রেখে ধ্যানে বসলাম। ধ্যানের মধ্যে দিয়েই আমাকে রাজবাহাদুরের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে হতো, কারণ তা না করলে আমি আসল সত্যিটা কোনোদিনই জানতে পারতাম না। আমি এক মনে ধ্যান করতে লাগলাম। বুঝতে পারলাম এক অদ্ভুত শক্তি বলয় আমার চারপাশে প্রদক্ষিণ করে চলেছে। মনে মনে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমি সেই মহাবলয় শক্তিকে নিজের চারিপাশে অনুভব করতে লাগলাম। আর ক্ষণিক পরেই এক গম্ভীর কণ্ঠস্বর আমার সামনে উদযাপিত হলো। চোখ খোলার সাথে সাথেই দেখলাম এক ভয়ঙ্কর মুখ ক্রন্দন করছে। আমি রাজবাহাদুর, আমাকে কেন ডেকেছ? আমি খুব ক্লান্ত, আমাকে কেন ডেকে পাঠিয়েছ? সেই দাম্ভিক রাজার মৃত্যুর পরে এমন পরিণতি দেখে আমি চমকে উঠলাম। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনার এমন পরিণতি কিভাবে হলো? কি ঘটেছিল আপনার সাথে? আসল সত্যিটা আমাকে জানান, তা না হলে যে গ্রামের মানুষগুলোর বিপদ আরো ঘনিয়ে আসবে, তারা যে সকলেই মৃত্যু মুখে পতিত হবে। তাই আমি আপনার দ্বারস্থ হয়েছি। আপনি ছাড়া কেউই আমাকে এই কাজে সহায়তা প্রদান করতে পারবে না, তাই দয়া করে সেই সত্যের সাথে আমার পরিচয় করান। রাজবাহাদুরের আত্মা পুনরায় ক্রন্দন করতে লাগলো, আর তারপরে আমাকে উদ্দেশ্য করে বলল, আমার আত্মা খুবই ক্লান্ত, আমি নিজের পাপের শাস্তি ভোগ করছি। তবে যার তৈলচিত্রের সামনে আপনি বসে রয়েছেন সে কোনো সাধারণ নারী ছিল না। তার পিতা নিজেও এই সত্যের থেকে অজ্ঞাত ছিল, আর সেই কারণেই সে নিজের কন্যাকে চিনতে পারেনি। রাজবাহাদুরের আত্মা আমার সামনে বিলাপ বকছিল এ কথা একেবারেই ভেবো না। তার প্রতিটি কথার মধ্যে যে একটা অদ্ভুত সত্যতা রয়েছে সেটি আন্দাজ করতে পারার সাথে সাথেই আমি তাকে পাল্টা প্রশ্ন করে বসলাম। কি সেই সত্য? দয়া করে আপনি আমাকে বলুন। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি যাকে নিজের অর্ধাঙ্গিনী মেনে এই গৃহে স্থান দিয়েছিলাম
পরবর্তীতে জানতে পারি সে একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক। কেবলমাত্র তান্ত্রিক বললে ভুল হবে, সে আদতে কোনো মানুষই ছিল না। আমি জানি না কিভাবে তার জন্ম হয়েছিল। পরবর্তীকালে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ও সৈকতের নিজের কন্যা নয়। সৈকত ওকে নদীর পাড়ে এক ভগ্নপ্রায় কুটিরের মধ্যে খুঁজে পেয়েছিল। ওদের নিজেদের কোনো সন্তান না থাকায় ওই কন্যাকে সঙ্গে করে নিয়ে এসে মানুষ করেছিল সৈকত। ছোটবেলা থেকেই ওই কন্যা নানান বিষয়ে পারদর্শী ছিল, শুধু তাই নয়, তার পাশাপাশি তন্ত্রজ্ঞান সম্পন্ন ছিল। কোন নারীর পক্ষে তন্ত্রজ্ঞান সম্পন্ন হওয়া এত সহজ ব্যাপার নয়, কিন্তু তার মধ্যে সেই শক্তি ছিল। এই বিষয়টা সম্পর্কে সৈকত অবুঝ হলেও পরবর্তীকালে কিছুটা হলেও সে আন্দাজ করতে পেরেছিল, আর সেই কারণেই সে নিজের কন্যাকে তন্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলতে চেয়েছিল। এই বিষয়টা ধীরে ধীরে আরো করুণ আকার ধারণ করতে থাকে। নিজের অন্তরে থাকা শক্তি সম্পর্কে কমলিনী ধীরে ধীরে যখন আন্দাজ করে ফেলতে পারল, তখন সে একে একে নিজের সিদ্ধিগুলোকে অর্জন করবার নানান পন্থা আয়ত্ত করতে শুরু করেছিল। আর সেই পন্থা ছিল বড়ই ভয়ানক। সাধারণ মানুষের বলি দিয়ে, এমনকি একজন করে পুরুষের বলির বিনিময়ে সে নিজের আয়ু বৃদ্ধি করতে লাগলো। এই সব কিছুই সৈকতের ভাবনার বাইরে ছিল, এমনকি আমারও। আর শুধু আমার কেন বলবো, এই গ্রামবাসীদের কেউই কমলিনীর আসল সত্যতা সম্পর্কে অবগত ছিল না বলেই আমি এত বড় ভুল করে ফেলেছিলাম। এরপরেই আমি কমলিনীকে নিজের সাথে করে নিজের অর্ধাঙ্গিনীর পথ দিয়ে বাড়িতে নিয়ে আসি। ধীরে ধীরে সে আমার বংশের সকল পুরুষকে শেষ করতে থাকে। আমি এক গোপন ব্যক্তির মধ্যে দিয়ে কমলিনীর সাধনার বিষয় সম্পর্কে জানতে পারি। এই গ্রামের দূরস্থানে একটি শ্মশান ছিল। রাতের অন্ধকারে সেখানে গিয়ে দেখলাম কমলিনী এক সব দেহের ওপর বসে সাধনা করছে, আর তার সামনে রাখা রয়েছে একটি রক্তের বাটি ও রণমাংস। সে বেশ কিছু মন্ত্র জপ করবার পরেই ধক ধক করে সেই রক্ত গলায় ঢেলে ফেললো, আর তার সাথেই চিবিয়ে খেতে লাগলো সেই রণমাংস, আর বলতে লাগলো, আমাকে কেউ কোনোদিনও মারতে পারবে না। আমি মানুষ না, আমি পিশাচ। তাই এত সহজে আমার আসল অস্তিত্বের কথা জানতে পারবে না কেউ না। এরপরে আমি রাজবাহাদুরকেও শেষ করে ফেলবো। সকলে ভাবত রাজবাহাদুর হয়তো একজন অত্যাচারী রাজা, কিন্তু আমি কেবলমাত্র জীবনের একটা ধাপ পর্যন্ত এমন অত্যাচারী ছিলাম। তবে কমলিনীকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসার পর থেকেই আমার আচরণে অনেক পরিবর্তন সাধিত হয়েছিল। আমি ওর সাথে আমার শান্তিপূর্ণ বৈবাহিক জীবন কাটাতে চেয়েছিলাম আমৃত্যু পর্যন্ত, কিন্তু যখন দেখলাম আমার এই পরিবর্তন বৃথা, সে আমাকে আমার ভালোবাসার বিনিময়ে প্রাণ হরণের জন্য উদ্যত হয়েছে, তখন আমি আবার সেই রণচণ্ডী মূর্তি ধারণ করতে বাধ্য হলাম। একজন নারীর কাছে রাজবাহাদুর কখনোই হেরে যেতে পারত না। তাই আমি আমার পেয়াদার হাত থেকে তরোয়ালটা নিয়ে গিয়ে এক কোপে সেদিন রাতেই ওই অমাবস্যার ঘন কালো অন্ধকারে শ্মশান ভূমিতে দাঁড়িয়ে আমার নিজের ভালোবাসার মানুষটার ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিলাম। তখন কমলিনীর মুন্ডুটা গিয়ে পড়েছিল সামনের যজ্ঞের আগুনের মধ্যে। দেখলাম তখনও সে অট্টহাস্যে ফেটে পড়েছে। সেই কাটা মুন্ডুটা আমাকে উদ্দেশ্য করে বলল, তোর বিনাশ হবে, তোর বিনাশ হবে, তোর সমগ্র কুলকে শেষ করব আমি। কেউ জীবিত থাকবে না, কাউকে জীবিত থাকতে দেব না আমি, এটা মনে রাখিস। ভাবিস না তুই আমাকে আজ শেষ করে ফেলতে পারলি, এর থেকেও 3 গুণ শক্তি সঞ্চয় করে আমি আবার ফিরে আসবো এই গ্রামে। এই ভৈরবপুরের উপর অনেক দিন ধরে রাজবাহাদুর হয়ে তুই নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিস বলে তোর এত দম্ভ না? সেই দম্ভকে কিভাবে পায়ের তলায় গুড়িয়ে ফেলতে হয় তা আমি তোকে শেখাবো। ফিরবো আমি, ফিরবো। এরপর একদিন রাতের অন্ধকারে
কমলিনীর বিদেহী আত্মা আমাকে শেষ করে ফেললো, তরোয়াল বিদ্ধ করলো আমার বুকে। সে মায়াবিদ্যা জানে, সে পারে না এমন কোনো কাজ নেই। মায়া বলে সে সব কিছু শেষ করে দিতে পারে, সবকিছুকে তছ নচ করে দিতে পারে। এক নিমেষে সবটা শেষ হয়ে যায়, ঠিক যেভাবে আমাকেও শেষ হতে হলো। আমার পরিবারের সকলেই ভাবলো আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আমি রাজবাহাদুরের আত্মাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, তাহলে এতক্ষণ ধরে সৈকত এবং তার কন্যা আমাকে নিজেদের মৃত্যুর সম্পর্কে যা যা বলেছে সেগুলো কি সবই মিথ্যে? রাজবাহাদুর বললেন, সৈকত সত্যি এসব কিছুই জানে না, তবে কমলিনীর আত্মা অতি অবশ্যই মায়াজাল সৃষ্টি করবার জন্যই আপনাকে নানান কথা বানিয়ে বলেছে। তবে আপনি একজন শক্তিশালী সাধক হওয়ার কারণে এখনো সে তার মায়াজালে আপনাকে বিদ্ধ করতে পারেনি। তার মানে এই নয় যে সে আপনার ক্ষতি সাধন করতে পারবে না। আমি রাজবাহাদুরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, তাহলে এখন উপায় কি? উপায় আমি সেই শক্তিশালী কমলিনীর আত্মাকে বশ করতে পারবো? রাজবাহাদুরের আত্মা আমাকে আর কিছুই বলতে পারলো না। হঠাৎ করেই দেখলাম সে গায়েব হয়ে গেছে। বুঝলাম এই সবটা আমাকেই সমাধান করতে হবে। সেদিন রাতটা ওইভাবেই কেটে গিয়েছিল। পরের দিন সকাল হতেই আমি দৌড় খুলে বাইরে বেরিয়ে এলাম। এরপরে সমর বাহাদুর এবং মোড়ল মশাইকে সবটা খুলে বললাম। তারা আমাকে এই পরামর্শই দিলেন যে শ্মশানের যেখানে 150 বছর আগে ঘটনা ঘটেছিল, রাজবাহাদুরের সেই অতীতকে পুনরায় জাগ্রত করতে হবে, আর তারপরে আবার সেই বিদেহী আত্মাকে দমন করতে হবে। যেখান থেকে কমলিনীর উৎপত্তি হয়েছিল সেখানেই তাকে শেষ করতে হবে। পরবর্তীতে ধ্যান যোগে আমি জানতে পেরেছিলাম যে কমলিনী কে ছিল। কমলিনী আসলে একজন তান্ত্রিকার সন্তান ছিল। সেই তান্ত্রিকা একজন পিশাচের সাথে সঙ্গম করার ফলেই কমলিনীর জন্ম হয়েছিল। তাই তার মধ্যে মানুষ এবং পিশাচ এই দুয়েরই সত্তা ছিল। আর তার পাশাপাশি তন্ত্রমন্ত্রের বিষয়েও তার এত গভীর জ্ঞান ছিল যে আমাকে সেই শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পাদন করতে হয়েছিল। গ্রামের মানুষজন সহ রাজপরিবারের সকলেই আমার সাথে অমাবস্যার রাত্রে ওই শ্মশানে গিয়ে উপস্থিত হলেন। আমি তাদেরকে যা যা আনতে বলেছিলাম সেই সব কিছুই তারা সংগ্রহ করে আমাকে এনে দিয়েছিলেন। এরপরে সেদিন রাত্রে বসেই আমি তন্ত্রক্রিয়া শুরু করলাম। এই ক্রিয়া কোনো সাধারণ ক্রিয়া ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর প্রক্রিয়া। আমি যখন কমলিনীর আত্মাকে মন্ত্র বলে আহ্বান করতে থাকলাম, তখন সেখানে প্রবল বেগে ঝড় উঠল। তবুও আমি মন্ত্র উচ্চারণ থামালাম না। ওম হিম ক্লিম ওম ফট স্বাহা, হিম ক্লিম ফট স্বাহা, ওম হিম ক্লিম ওম ফট স্বাহা, হিম ক্লিম ফট স্বাহা। এক নাগারে এই মন্ত্রপাঠ করেই চললাম। আকাশ বাতাস মুখরিত করে সেই পিশাচিনীর সামনে এসে আবির্ভূত হলো, আর এরপরে আমাকে উদ্দেশ্য করে বলল, আমার মুখ দিয়ে ধুলোর ঝড় প্রসারিত হবে। কি করবি তুই এখন? তোর কোন শক্তি কাজ করবে রে তারানাথ? তোর সব শক্তিকে আমি নিজের দখলে নিয়ে নেব। দেখি তুই কিভাবে এই শক্তির সাথে পেরে উঠিস, কে তোকে আটকাতে পারে। এই বলেই সেই পিশাচিনীর মুখ থেকে ধুলো বেরোতে শুরু করলো। ধীরে ধীরে সেই ধুলো ঝড়ের আকার ধারণ করে ফেললো। কি ভয়ঙ্কর সেই পরিণতি! সেদিকে তাকালে শরীরের রক্ত হিম হয়ে যাওয়ার দরুন। আমি মন্ত্রপাঠ করেই চললাম। ওম হিম ক্লিম ফিট স্বাহা, হিম ক্লিম ফট স্বাহা, ওম হিম ক্লিম ফট স্বাহা, হিম ক্লিম ফট স্বাহা, ওম হিম ক্লিম ওম ফট স্বাহা, হিম ক্লিম ফট স্বাহা, ওম হিম ক্লিম ওম ফট স্বাহা, হিম ক্লিম ফট স্বাহা। কিছুতেই সেটি বন্ধ হতে দিলাম না। দেখলাম সেই মায়াবিনী শক্তি ধীরে ধীরে ভুলুণ্ঠিত হচ্ছে, ক্ষমতা হারাচ্ছে সে, আর নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছে না। আমি বললাম,
হে মহাদেব, এই কালো শক্তির বিনাশ করুন প্রভু। একে উচিত শাস্তি দিন। এই জেনে শুনে এত কাল ধরে মানুষের সর্বনাশ করে এসেছে। রাজবাহাদুর নিজের পাপের শাস্তি পেয়ে গিয়েছেন, এবারে এর শাস্তির পালা। একে শাস্তি দিন মহাদেব, শাস্তি দিন। আর ঠিক সেই সময় ডমরুর শব্দ শুনতে পেলাম। আকাশ ফাঁক হয়ে আকাশ গঙ্গা প্রবাহিত হতে শুরু করলো। সে এক অসাধারণ দৃশ্য, যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারা যাবে না। সে আকাশ গঙ্গা ভেদ করে জাগরিত হলেন মহাদেব। এরপরে তিনি বললেন, পাপী কমলিনী, তোর সময় শেষ, অন্তিম সময় এসে পড়েছে। এই সাধকের সাধনার বলে আমি তৃপ্ত হয়েছি, আর আমার ভক্তেরা একবার যখন আমাকে ডাকে, তখন আমি তাদের ডাকে সাড়া না দিয়ে পারি না, তাই আমাকে আসতেই হলো। আর তাছাড়া প্রতিটা কর্মের প্রায়শ্চিত্ত তো করতেই হয়, তোরও করতে হবেই। তুই এতকাল ধরে পাপ করেছিস, এবারে তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে, আর সব কিছুকে চরাচরে আমার মধ্যেই লীন হয়ে যেতে হয়, তাই তোকেও তাই করতে হবে। এরপরে মহাদেবের ত্রিশূল থেকে প্রবাহিত এক তীব্র জ্যোতি ধেয়ে যেতে লাগলো সেই প্রেতনির দিকে, আর কমলিনীর বিদেহী আত্মা চিৎকার করতে লাগলো, না না না, ছেড়ে দাও না। কিন্তু তারপরই সবকিছুকে গিলে ফেললো মহাদেবের ত্রিশূল থেকে নির্গত হওয়া সেই পবিত্র জ্যোতি। আবার সবকিছু শান্ত হয়ে গেল। দেখলাম কিছু ছাই বাতাসে মিশছে। বুঝলাম কমলিনী আর নেই। মহাদেবও অন্তর্ধান হয়ে গেলেন। এইভাবেই সেদিন ভৈরবপুর গ্রামের উপর থেকে সরে গিয়েছিল ওই পিশাচিনীর প্রভাব। তবে এরপরেও সবটা শেষ হয়নি। ওখানে নাকি কমলিনী নিজের একটি স্থান চিহ্নিত করে সেখানে নিজের কিছু কালো শক্তিকে সঞ্চিত অবস্থায় রেখে দিয়েছিল। পরে মহাদেব আমাকে স্বপ্নাদেশ দিয়ে তেমনটাই জানিয়েছিলেন। কিছুকাল পরেই যে আবারও সেই কমলিনী ওই স্থিত শক্তিকে আশ্রয় করে ফিরে আসবে, এটির কথাও তিনি জানিয়েছিলেন, আর তেমনটাই ঘটেছিল। আজও সেই স্থান কিন্তু ওইভাবেই পড়ে রয়েছে। তবে বাঁচুয়া ওই গ্রামে আর কেউই জীবিত নেই। তাই কমলিনীর বিদেহী আত্মা এখন সেখানে ঘুরে বেড়ায়, তবে সে কারোর ক্ষতি সাধন করতে পারে না। তা কেমন লাগলো এই কাহিনী? আমিও কিশোরী এতক্ষণ বিভোর হয়েই সেই কাহিনী শুনছিলাম। সত্যি এটি কোনো কাহিনী ছিল না, মনে হচ্ছিল এটি যেন জীবন্ত প্রতিরূপ ছিল, যেটাকে তারানাথ তার শব্দের জাদু বলে আমাদের সামনে তুলে ধরেছিলেন। কাহিনী বলা শেষ হতেই দেখলাম তারানাথের চোখে জল। বুঝলাম পূর্বের কথা মনে করে উনি বিমর্ষ হয়ে পড়েছেন। তাই সেদিন আমি ও কিশোরী আর তাকে বিব্রত না করেই অনেক রাত করে বাড়ি ফিরে এসেছিলাম। তবে তার কাছ থেকে গল্প শোনার ইচ্ছেটা কিন্তু রয়েই গিয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও ভৈরবপুরের রাজবাড়ি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী শনিবার ঠিক দুপুর 2টায় আরেকটি নতুন গল্পের সাথে। আপাতত আজকের জন্য আমাদের ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ করা হলো। ধন্যবাদ।